লেখাপড়ার তাগিদে বাবা আমাকে পাঠিয়ে দিল মামার বাসায়। বুঝলাম না, আমাদের এখানে ভালো ইউনিভার্সিটি থাকা সত্ত্বেও অন্য শহরে, মানে মামার বাসায় পাঠালো কেন? কি আর করার, মামার বাসার পাশেই সুনামধন্য এক ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। সেখানে আমার মামাতো বোন তিথিও পড়তো। আমি আর তিথি সেম ইয়ারের স্টুডেন্ট। ব্যাগ প্যাকিং করতে শুরু করি। মামার বাসায় যেতে হবে, বাইরে গাড়ি দাঁড়ানো আছে। প্রচণ্ড কষ্ট ছিল এই চিরচেনা শহরটাকে ছেড়ে যেতে। এই শহরের প্রতিটা অলিগলি আমার চেনা, খুব মিস করব। জানি না আবার কবে এখানে আসতে পারবো। ব্যাগ গুছিয়ে আলতো করে চোখের পানি মুছতে মুছতে বাসা থেকে বের হয়েই অবাক হয়ে গেলাম। কারণ বাইরে কমপক্ষে 18 থেকে 20 জন ছেলে, মানে আমার কলেজের ফ্রেন্ডগুলো অপেক্ষা করছে। আমি অনেকটাই আবেগে আলতো হয়ে পড়লাম, তবু হাসি মুখে নিয়ে সবাইকে বললাম, হেই, সবাই কি আমার চলে যাওয়াতে খুশি? যেতে হবে না বলেই এসেছি। যেতে দিবে না বললে কি হয়? আবু কিন্তু আগের মতো এখন লাঠি নিয়ে আসবে, তোদের তাড়া করবে। আজকে তোর বাপ রামদা নিয়ে তাড়া করলেও এখান থেকে এক চুল পরিমাণ নড়াচড়া করব না। এখন সত্যি সত্যি ইমোশনাল হয়ে পড়ছি। বুঝে গেছি এদেরকে ভয় দেখিয়ে বিদায় করতে পারবো না। তাই একে একে সবাইকে বুকে জড়িয়ে নিয়ে বললাম, আরে চিন্তা করিস কেন? আমি কি সারা জীবনের জন্য যাচ্ছি নাকি? দেখবি কাল সকালেই এসে পড়বো। দুদিন পরে আমাদেরকে ভুলে যাবি না তো? নিজেকে বলতে পারবো, কিন্তু তোদেরকে না। তোরা আমাকে অনেক সাহায্য করেছিস, যেটা আমি সবসময় মনে রাখি আর রাখবো। আর দুদিন সেখানে থাকতে পারবো কিনা সন্দেহ। মিস ইউ। মিস ইউ টু, অল কলিজার টুকরা। এইটুকু বলে আর দেরি করলাম না, সাথে সাথে গাড়িতে উঠে বসলাম। মনে হচ্ছিল আমার মাঝ থেকে অনেক কিছু হারিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর দেখতে পেলাম রাস্তায় বসে এক বৃদ্ধ লোক কান্না করছে। বয়স মিনিমাম 80+ হবে। মায়া লাগছিল, তাই ড্রাইভারকে গাড়ি থামাতে বললাম। গাড়িতে থেকে নেমে বৃদ্ধ লোকটার কাছে গেলাম। কি হয়েছে দাদা, এখানে বসে কাঁদছেন কেন? কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই বলেই। কি হয়েছে খুলে বললে হয়তো সাহায্য করতে পারতাম। আপনারা সাহেব মানুষ, সময় কি হবে এই বিদ্যার কথা শোনার? সাহেব মানুষ হলে তো গাড়িতে থাকতাম না। সেটা তো শুনবো, তবে দিনরাত কাজ করে যা পেয়েছি সব ছেলের পিছনে খরচ করেছি। ছেলেকে সামর্থ্য অনুযায়ী লেখাপড়া করেছি। কিছুদিন হলো ছেলেটা চাকরি পেয়েছে। ছেলে চাকরির খবর শুনে আমি খুশিতে আত্মহারা হয়েছিলাম। ভেবেছিলাম আমার কষ্ট এই বুঝি শেষ হলো। শেষ বয়সে ছেলের টাকায় আয়েশ করে মন প্রাণ ভরে সুখ করব, শেষ নিঃশ্বাস ত্যাগ করব। কিন্তু এইটুকু বলেই বৃদ্ধ লোকটি আরও কান্নায় ভেঙে পড়ল। তারপর কি হলো বলেন? তারপর ছেলেটার আচরণ বদলাতে থাকে। ভাবলাম মা ছাড়া ছেলে, তাই হয়তো গুছিয়ে থাকতে শিখিনি। কিছুদিন যেতে না যেতেই আমাকে না জানিয়েই কোনো এক সাহেবের মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। আমি সেই হতভাগা পিতা, যে কিনা ছেলের বিয়ের কথাটাও 5 দিন পরে শুনি। তবে আফসোস করতাম না, কারণ আমার সময় ঘনিয়ে আসছে। আমাকে চলে যেতে হবে। একদিন আমার ছেলে বাবা হবে, সেদিন বুঝতে পারবে কতটা কষ্ট পেয়েছিলাম আমি। আপনি এখানে কেমন করে সেটা তো বলেননি। ছেলেটার বউ বাড়িতে আমাকে দিয়ে কাজের লোকের মতো সব কাজ করাতো। আমার ছেলে এসব দেখেও না দেখার ভাব নিয়ে অফিসে চলে যেত। আর ছেলে যখন বাড়িতে থাকতো না, তখন অচেনা অচেনা লোক ছেলের বউয়ের রুমে যাওয়া আসা করতে দেখেছি। এমনি বুঝেছি অনেক কিছু। অচেনা এক লোকের সাথে একটানা 2 ঘন্টা রুম বন্ধ করে থাকার মানে সবাই বুঝবে। সে যাই হোক, ছেলেকে বললে বিশ্বাস করবে না, তাই আমি সাহস করে বলিনি। হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি, যার ফলে কোনো কাজ করতে পারি না। তাই ছেলের বউটা আমাকে পুরো একদিন রুমে আটকে রেখেছিল। আমাকে কিছু খেতে দেয়নি, এক গ্লাস পানিও দেয়নি। পিপাসা আর ক্ষুধার যন্ত্রণা বাড়ি থেকে কোনোভাবে এখানে পালিয়ে এসেছি। বৃদ্ধ লোকটার করুণ কাহিনীটা শুনে চোখ থেকে পানি অজরে বেয়ে পড়ছে। মানুষ এতটাও নিচে নামতে পারে? সি সি, আগে তো এসব খবরের কাগজে দেখেছি, তবে আজ আমার সামনে সেই লোকটার নির্যাতনের শিকার। যাই হোক, আমি তাড়াতাড়ি বৃদ্ধ লোকটাকে নিয়ে এক রেস্টুরেন্টে গেলাম। সেখানে গিয়ে লোকটাকে ইচ্ছে মতো খাবার খেতে বললে। বৃদ্ধ লোকটা এমনভাবে খাচ্ছিল, সে কি আর বলবো। খাওয়া শেষ করে
ফার্মেসি থেকে কিছু ওষুধ কিনে দিয়ে বললাম, এখন কোথায় যাওয়ার ইচ্ছা আছে? নিজের বাড়িতে যেতে পারবো না, তাই এক মেয়ে ছিল, তার বাড়িতে আশ্রয় নিব গিয়ে। আমি নামে দিয়ে আসবো। না বাবা, তুমি আজ আমার জন্য অনেক করেছো, তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই। কে বললো কিছু নেই? আপনি আমার মাথায় হাত রেখে দোয়া করে দেন, এটাই আমার জন্য অনেক কিছু। তখন বৃদ্ধ লোকটি আমার মাথায় হাত রেখে দোয়া করতে থাকেন। এক পর্যায়ে কেঁদে ফেলে লোকটি। আমার অনেক দেরি হয়ে যাচ্ছিল, তাই বৃদ্ধ লোকটির হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বললাম, এখান থেকে গাড়িতে করে মেয়ের বাসায় যাবেন, আর আজ আমি আসি। এই বলে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বললাম। জানালা দিয়ে পিছনে হালকা করে উঁকি মারতে দেখি লোকটা আমার গাড়িটার দিকে এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ আমার ফোনে মামার কল আসলো। হ্যালো। কই রে তুই, এতক্ষণ লাগে নাকি? সরি মামা, রাস্তায় অনেক জ্যাম তো তাই। সমস্যা নেই, 2-3 ঘন্টার ভিতরে পৌঁছে যাব। আরো 2-3 ঘন্টা? তিথি তোকে দেখবে বলে অপেক্ষা করছে। কি বলে ও? বলতেছে তোকে কতদিন হলো দেখেনি, তাই একটু তাড়াতাড়ি আসতে বলছে। ওকে, ফোন রাখো, আমি আসতেছি। ফোনটা রেখে প্রাইভেটের গ্লাসে খুলে সিগারেট জ্বালালাম। জানালার ধার ঘেঁষে বসে সিগারেট খাচ্ছি। আর খানিকটা পথে পেরুলেই মামার বাসা, তাই আর সিগারেট জ্বালালাম না। অন্য কেউ না বুঝলে মামাতো বোন তিথি অবশ্যই বুঝে ফেলবে যে আমি সিগারেট খেয়ে আসছি। যাই হোক, অবশেষে মামার বাসায় গিয়ে পৌঁছালাম। হালকা ফ্রেশ হয়ে নাস্তা শেষ করলাম। আমি যে রুমে থাকবো সেই রুমে তিথি আমাকে দেখিয়ে দিল। রুমটা তো গোছানো কেন? আগে কে ছিল এই রুমে? এটা আমার রুম ছিল। তাহলে তুই কোথায় থাকবি? রুমের অভাব নাকি? তারপরও কিছু না, তুই বিশ্রাম নে, তাহলে আমি আসি। তিথি চলে গেল। আমি যে ভার্সিটিতে ভর্তি হয়েছি সেই ভার্সিটির বিষয়ে নেটে ঘাটাঘাটি করতে লাগলাম। ঘাটাঘাটি করার এক পর্যায়ে একটা জিনিস আমার চোখে আটকে গেল। কারণ গত 15-16 দিন আগে এই ভার্সিটিতেই 5 জন ছেলে মিলে ভার্সিটির এক মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলে। আর এত বড় একটা বিষয় ভার্সিটি থেকে টাকা দিয়ে চাপা দিয়ে রেখে, এত সব কিছুর পরও সে 5 জন ছেলে এখনও সেই ভার্সিটির ছাত্র। বিষয়টা আমাকে অনেক ভাবাচ্ছে। আমি তখনই তিতিকে ডাক দিই। তোদের ভার্সিটি মানে আমি যেখানে ভর্তি হয়েছি সেখানে কিছুদিন আগে একটা মেয়েকে রেপ করে মেরে ফেলা হয়েছে 5 জন ছেলে মিলে। কথাটা কি সত্যি? তিথি তখন কিছু না বলেই চুপ করে রইল। কি হলো, কথা বল। সত্যি। তবে ছেলেগুলা এখানকার বড় বড় ক্ষমতায় থাকা নেতাদের ছেলে। ও আচ্ছা, তুই এখন যা, একটু কাজ করছি। আচ্ছা শোন না, যা বলবি তাড়াতাড়ি বল। এতদিন পর আসলি, তারপরেও এমন ব্যবহার কেন তোর? জানিসই তো, 2টা জিনিস আমার ধারা হয় না। এক হলো মেয়েদের সাথে মিষ্টি কথা বলা, দ্বিতীয় হলো কাউকে তেল মেখে চলা। বুঝেছি। কি বুঝলি? আমি অনেক ভালো, তাই না? যারা নিজেকে নিজেই ভালো বলে তারা কখনোই ভালো না। আর তোর চেহারাতেই ফুটে উঠেছে তুই খারাপ, বেঈমান, স্বার্থপর, নিষ্ঠুর, কুত্তা, বিলাই, ইঁদুর, তেলাপোকা। এত বড় অপমান! শুন, তবে তোর জামার ভিতরে আমি যে পর্যন্ত তেলাপোকার ইঁদুরের বাচ্চা না দেব সে পর্যন্ত আজ ঘুমাবো না। না প্লিজ, এমনটা করিস না। ওকে, তাহলে এখন যা, আমাকে কিছুক্ষণ একা থাকতে দে। তিথি চলে গেলে আমি আবারও নেটে ভার্সিটির মেয়েটার দর্শনের নিয়ে কি ঘাটাঘাটি শুরু করে দিলাম। এমনকি যে 5 জন মেয়েটিকে রেপ করেছিল তাদের বিষয়ে সব তথ্য নিয়ে 5 জনের নাম লিস্টে জমা করে রেখে দিলাম। জানি না এই টিমের সিরিয়াল কত টিমের পর আসবে, তবে আমার লিস্টে যখন এই 5 জনের নাম উঠেছে অবশ্যই এদের সিরিয়াল আসবে। সে আজ হোক বা কাল। রুমে মামা আসলো। কি সব ঠিকঠাক তো? সব ঠিকঠাক। কাল তো তোর ভার্সিটির প্রথম দিন, তাই না? তিথিকে নিয়ে একসাথে যাবি। ভার্সিটির ছেলেপেলে বেশি একটা ভালো না, তাই তিথিকে একটু দেখে শুনে রাখিস। এইসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি আসছি তো। তুই আসিস বলেই এখন আমার একটু হালকা লাগছে। আচ্ছা তাহলে কাজ কর। এই বলে মামা চলে গেল। আমার পার্সোনাল ডায়েরিটা বালিশের নিচে রাখলাম, যে ডায়েরিটা আমার জীবনের থেকে বেশি মূল্যবান।
ঘুমানোর উদ্দেশ্যে নিয়ে লাইট অফ করে চোখ বুজে বিছানাতে শুয়ে রইলাম। তবে কিছুতেই ঘুম আসছিল না। এক পাশ থেকে ওপাশ হচ্ছে, বিছানার চাদর ধুমড়ে মুছে যাচ্ছে, তবু কিছুতেই ঘুম আসছিল না। ঠিক তখন মনে পড়লো 2 বছর আগের ঘটনা। 2 বছর আগে একবার মামার বাসায় আসছিলাম। তখন তিথি আমাকে প্রপোজ করেছিল। মামাতো বোনের সম্পর্ক নষ্ট হবে বলেই তখন তিথির মুখের উপর না করে দিয়েছিলাম। তিথি সেদিন অনেক কান্না করেছিল, তবু আমি রাজি হইনি। তবে 2 বছর পর তিথিকে দেখে অবাক হয়ে গিয়েছি, কারণ তিথির চেহারাতে অনেক পরিবর্তন এসেছে, আগে থেকে অনেক সুন্দরী হয়েছে। মাঝে মাঝে মনে হয় এখন আমি নিজেই গিয়ে তিথিকে প্রপোজ করি, কিন্তু 2টা কারণে মন বাধা দেয়। এক হলো তিথি অন্য কারোর সাথে রিলেশন করে কিনা জানি না, তবে আমি জিজ্ঞাসা করলে না করবে আমি জানি, তাই আর জিজ্ঞাসাও করি না। 2 হলো তিথি আমার সাথে রিলেশন করলে তিথির লাইফের অনেক সমস্যা ফেস করতে হবে। এমনি তিথির প্রতি আমি দুর্বল থাকলেও এটা বাইরের কেউ জানতে পারলে আমার জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। তাই এসব ঝামেলাপূর্ণ জিনিসে এমন সময় না যাওয়াটাই ভালো। তবে তিথি আমাকে এখনও পছন্দ করে, এটা খুব ভালোভাবেই বুঝেছি। যাই হোক, কাল খুব সকালে ঘুম থেকে উঠতে হবে, কারণ কাল আমার ভার্সিটির প্রথম দিন। আশা করব প্রথম দিনটা যেন ভালো হয়, এরপর যা দেখা যাবে। সকালে ঘুম ভাঙে আম্মুর ফোনে। হ্যালো। এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? আজ না তোর ভার্সিটির প্রথম দিন? কি হয়েছে? তো কি হয়েছে মানে? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটিতে যা। সকাল সকাল প্যারা দিও না তো, আমি তো যাবই, তুমি ফোন রাখো। এইটুকু বলে আমি ফোনের লাইনটা কেটে দিলাম। তখনই আমার রুমের দরজায় নক। দরজা খুলতেই দেখতে পেলাম তিথি একদম সাজুগুজু করে রেডি, ভার্সিটি যাবে বলে। কি রে, তোর এখনো এই অবস্থা কেন? তাহলে কোন অবস্থায় থাকতে হবে? ক্লাসে যাবি না? সময় হয়ে যাচ্ছে তো। নিচে দাঁড়িয়ে রিক্সা ম্যানেজ কর, আমি 5 মিনিটে আসছি। তিথি নিচে চলে গেল। আমি ফ্রেশ হয়ে সব কিছু নিয়ে নিচে গিয়ে দেখি তিথি নেই। হঠাৎ করে পিছনে থেকে শব্দ করে আমাকে ভয় দেখানোর চেষ্টা করে। তবে তিথি জানতো না যে আমার ভয় নেই, অনেক আগেই কেটে গিয়েছে। ভয় পাওনি? অনেক ভয় পাইছি। এবার চল। দুজন একটা রিক্সা নিয়ে ভার্সিটির দিকে যেতে থাকলাম। তবে রাস্তায় তিথি আমাকে নানান রকম প্রশ্ন করতে থাকে। তোর জিএফ কয়টা? অনেকগুলো। ও, আমি তো ভাবছিলাম তুই অনেক ভদ্র। বেশি বকবক করিস না তো। তুই কি কিছুই বুঝিস না? বোঝার মতো কিছু আছে নাকি? এই মামা, তাড়াতাড়ি চালান তো, না হলে এই মেয়েটা আমাকে পাগল করে দিবে। অবশেষে ভার্সিটিতে পৌঁছালাম। সবাই যে যার যার মতো ব্যস্ত হয়ে গেটের সামনে। 5 থেকে 6 জন ছেলে মিলে মেয়েদেরকে ট্রিস করছে। রিক্সা থেকে নেমে আমি আর তিথি গেটের ভিতরে ঢুকতে গেলেই ছেলেগুলো তিথিকে বলে, Hey, sexy looking baby. এই বলে তিথির ওড়নাটা টান দেয়। আমি পিছনে ফিরেই ছেলেটার নাক বরাবর এক ঘুষি মারি। নাক ফেটে রক্ত ছিটতে ছিটতে পড়ছে। তিথি আমাকে সেখান থেকে টানতে টানতে ক্লাসরুমে নিয়ে গেল। এটা তুই কি করলি? কি করেছি জানিস না? তবে ভুল কি করছি জানিস ওরা কারা? জানি না, আর জানার দরকারও মনে করি না। না, তোর জানতে হবে না। তবে বল, ওই ছেলেরা কে? এরা সেই ছেলেরা যার কথা কালকে তুই আমাকে বললি। তাহলে এরা 5 জন মিলে ভার্সিটির এক মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলছে। হুম। খুব বড় একটা উপকার করলি রে। মানে কি? তুই এদের সাথে ঝামেলা করিস না প্লিজ, তোর পায়ে পড়ি, কারণ এদের সাথে তুই একা পেরে উঠবি না। কেন শুনি? কারণ এটা প্রভাবশালী নেতাদের ছেলে, কখন কি করে বসবে বুঝতেও পারবি না। এই কথা শুনে তুই হাসছিস কেমন করে? বাদ দে তো, তোর এত কিছু ভাবতে হবে না। ঠিক তখনই ক্লাসরুমে একটা মেয়ে আসলো। এসে আমার সামনে দাঁড়িয়ে হাততালি দিতে থাকলো। মেয়েটাকে তিথি বলল, মাথা ঠিক আছে? এখানে এসে পাগলের মতো হাতের তালি দিচ্ছেন কেন? আমি তিথিকে থামিয়ে দিয়ে মেয়েটাকে বললাম, অদ্ভুত ব্যবহার না করে কি হয়েছে বলে ফেলুন। মেয়েটা ইশারা করে আমার কাছে কলম আর খাতা চাইলো। আমি বের করে দিলাম। মেয়েটা খাতায় লিখলো, আমি কথা বলতে পারি না, মানে বোবা। লেখাটা পড়ার পর আমি আর তিথি কিছুটা অবাক হলাম। মেয়েটাকে বললাম, আপনি যেটা বলতে এসেছেন সেটা খাতায় লিখে ফেলুন। তখন মেয়েটা লিখতে শুরু করলো।
লেখা শেষ করে খাতাটা আমার দিকে দিয়ে দিল। মেয়েটার লেখা ছিল এরকম: আমি আপনাদের মতো স্বাভাবিক মানুষ না, জন্ম থেকে আমি কথা বলতে পারি না, তবুও চেয়েছি সবার সাথে মিলেমিশে লেখাপড়া করব। লেখাপড়া করে আমার তেমন কোনো লাভ নেই, তবে ভার্সিটিতে যাওয়া আসা করি, এটা আমার অনেক ভালো লাগে। তবে কিছুদিন যাবৎ দুষ্ট ছেলেগুলো সবার সামনে আমার সেনসিটিভ জায়গাগুলোতে হাত দেয় যখনই আমি সামনে পড়ি। সবাই দেখেও না দেখার ভান নেয়। তবে আজ আপনাকে প্রথম দেখলাম, হয়তো আজ আপনার ভার্সিটির প্রথম দিন, তবু আপনার ফ্রেন্ডের ওনার টান দিতেই আপনি ওই ছেলেটাকে মেরেছেন। বিষয়টা আমার মনে দাগ কেটেছে। আমার মনে হচ্ছে আমার মতো অত্যাচারী মেয়েদের সাহায্য করতে উপরওয়ালা আপনাকে পাঠিয়েছেন। দোয়া করি ভাইয়া আপনাকে, আপনি সারা জীবন সুস্থ থাকেন। এই ছিল মেয়েটার লেখা। লেখাটা পড়ে সামনের দিকে তাকাতেই দেখি মেয়েটা চলে গেছে। আমি তিথিকে বললাম, মামা তো রাত 9টার পর আমাকে বাসা থেকে বের হতেই দেয় না। এমন কি কোনো রাস্তা আছে যেটা আমি রাত 12টা বা 1টার সময় কোথাও যেতে পারবো বা রুমে আসতে পারবো? আছে, কিন্তু কেন? কোথা দিয়ে আসতে হবে তাইলে বল। বলবো না। তিথি হয়তো বুঝে গিয়েছে আমি কিছু একটা করতে চাচ্ছি, তাই বাসায় ঢোকার গোপন রাস্তাটা বলছে না। তবে আমি বের করেই ছাড়বো। আজ ভার্সিটির প্রথম দিন ছিল। ভেবেছিলাম দিনটা ভালো যাবে, কিন্তু সেটা আর হলো না। প্রথমেই এক ছেলেকে নাক ফাটিয়ে দিয়েছি। এমন সময় ক্লাসে স্যার আসলো। স্যার এসে বলল, ফারহানকে আমি দাঁড়িয়ে হাত তুললাম। দেখে তো সুন্দর ভদ্র ফ্যামিলির ছেলে বলে মনে হচ্ছে, তবে কাজকর্ম এমন কেন? কেন স্যার, কি করছি? একটু আগে কার নাক ফাটিয়েছো জানো তুমি? আপনার কোনো রিলেটিভের ছেলে নাকি? বেশি কথা বলবে না, এরপর যেন এরকম কিছু না শুনি, বুঝতে পেরেছো? স্যার, আমিও যেন ভার্সিটির ইফটিজিং মুক্ত দেখি, তা না হলে আমার হাত চলবেই। আমার এই কথা শুনে ক্লাসে থাকা সবাই হাতে তালি দিল। স্যার তখন রেগে আগুন হয়ে সরে গেল। স্যার যাওয়ার পরে ক্লাসে থাকা সবাই আমাকে ঘিরে ধরলো। সবাই বলতেছে, ভাই আপনার বাসা কোথায়? কোথায় থাকেন? আপনি অনেক সাহসী। এরকম আরও অনেক কিছু বলতেছে। তবে সেদিকে কান্না দিয়ে চোখ পড়লো এক জায়গায়। ভার্সিটির পিছনের দিকটা অনেক সুন্দর, বড় একটা দিঘি রয়েছে, সুন্দর সুন্দর সব গাছপালা। ওখানে গিয়ে একটা সিগারেট খেতে পারলে মনটা একদম ফ্রেশ হয়ে যেত। যেই বাবা সেই কাজ। তিথিকে বললাম, তুই এখানে থাক, আমি একটু ঘুরে আসি। জি না, আমাকে সাথে করে নিয়ে যেতে হবে। আচ্ছা, এখানে তোর বিএফ নেই? যা, তোর বিএফের সাথে দেখা কর গিয়ে। সব সময় আমার সাথে থাকতে হবে না। যা, তুই যেখানে খুশি সেখানে যা। ও ভাবছে একটু রাগ দেখালেই ওকে আমার সাথে নিয়ে যাব, কিন্তু ওর চিন্তা ভাবনা ভুল। আমি একাই চলে আসলাম। ভার্সিটির পিছনের দিকটাতে এসে ঘাসের উপরে বসে সিগারেট খাচ্ছি। মনোরম পরিবেশ, ভালোই লাগছিল। কোথা থেকে যেন কান্নার শব্দ ভেসে আসলো আমার কানে। আমি উঠে দাঁড়ালাম আর খুঁজতে থাকলাম শব্দটা কোথা থেকে আসছে। দেখতে পেলাম আমার থেকে একটু দূরেই একটা মেয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে। মেয়েটা কাছে যেতেই ভয়ে মেয়েটাও উঠে দাঁড়ালো। ভয় নেই, মনে করেন আমি আপনার কান্নার সঙ্গী। আমারও মনটা আজ ভালো নেই। ওহ, কি হয়েছে আপনার যে এত বড় হয়েও কান্না করছেন? কিছু না, এমনিতেই। বুঝতে পারলাম মেয়েটা এত সহজে মুখ খুলবে না, তাই আমি একটা সেকা খাওয়ার কাহিনী বানিয়ে মেয়েটাকে বললাম। আমি বুঝতে পেরেছি মেয়েটা হয়তো প্রেমে ব্যর্থ হয়েছে। আমি এত সাজিয়ে গুছিয়ে আমার সেকা খাওয়ার কাহিনীটা বলেছি যে মেয়েটা এখন নিজ থেকেই আমাকে সব বলা শুরু করে দিয়েছে। মেয়েটা বলল, ওই ভার্সিটির এক ছেলের সাথে তার 2 বছর যাবৎ রিলেশন ছিল। এই 2 বছরে ছেলেটা তাকে প্রেমের মায়াজালে ফাঁসিয়ে তার জীবন একদম নষ্ট করে দিয়েছে। মেয়েটার মায়াবী একটা চেহারা। বুঝি না যে এইসব মেয়েদের নষ্ট করা কি খুব প্রয়োজন? মাত্র 10 থেকে 5 মিনিট সুখের জন্য মেয়েটা কাঁদতে কাঁদতে আরও বলল, আমি এ জীবন রাখবো না, কারণ আমার গৌরব, আমার সৌন্দর্য, আমার অহংকার, স্বামীর হক, এই সব কিছু আমি নষ্ট করে ফেলেছি। তাই আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটুকু বলে মেয়েটা ব্যাগে একটা ওষুধের বোতল বের করলো। এটা কিসের ওষুধ? এটা কোনো ঔষধ না, এটা বিষ। এটা এখন আপনি খেয়ে মরে যাবেন? হুম। আত্মহত্যা করা মহাপাপ, জানেন না? আপনার মতো হাজার হাজার জীবন্ত লাশগুলো বেঁচে রয়েছে এই ভেবে যে আত্মহত্যা মহাপাপ।
পরকালে এদের কোনো ক্ষমা নেই, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে এখন কি করব? আমার মাঝে কি আছে? সব তো নষ্ট করেই দিয়েছি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর বেশি বেশি তওবা করবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং তাওবাকারীকে সে ভালোবাসেন। আপনাকে একটা কথা বলি, বলেন। আপনি খুব ভালো। আমি কতটা ভালো যদি জানতে, তাহলে আমার থেকে 100 গজ দূরে থাকতেন। অবশ্য আমি ভালোদের সাথে ভালো। আপনি খুব সহজে আমার সকল ডিপ্রেশন, ভুল চিন্তা ভাবনা দূর করে দিয়ে জীবন নিয়ে নতুন করে বাঁচতে শেখালেন। যাই হোক, এসব কিছু বাদ দে, এখন বলো ছেলেটা কোথায় আছে এখন? ভার্সিটিতেই, হয়তো অন্য মেয়ের সাথেও মজা নিচ্ছে। তাকে সামনে পেলে কি করতে ইচ্ছে করে? জুতা পেটা করতে ইচ্ছা করে। ওকে, তাহলে আমার সাথে আসো। আমি ছেলেটার শার্টের কলারে ধরে সবার সামনে দিয়ে টানতে টানতে আবারও ভার্সিটির পিছনের দিকটাতে নিয়ে আসলাম। কি হয়েছে ভাই, এখানে নিয়ে আসলে কেন? আমি মেয়েটাকে বললাম, তোমার ইচ্ছেটা পূরণ করো। তখন মেয়েটি দেরি না করে পা থেকে জুতা খুলে ছেলেটাকে ঠাস ঠাস করে মারতে শুরু করলো। বাপরে বাপ, মেয়ের কি স্পিড! সেই প্রথম বুঝলাম মেয়েদের রাগ উঠলে কতটা স্পিডে মারতে পারে। এমন ভাবে তো ছেলেরাও মারতে পারে না। মারতে মারতে এক পর্যায়ে মেয়েটাই কেঁদে ফেললো। হাজার হোক, কোনো এক সময়ের ভালোবাসার মানুষ ছিল ছেলেটি। ক্লাস শেষ করে আমি আর তিথি বাসায় আসতেছিলাম। এমন সময় একজন ছেলে তিথির সামনে হাঁটু গেড়ে বসে তিথিকে প্রপোজ করে। তিথি আমার দিকে তাকাচ্ছে বারবার। ছেলেটা বলল, ভাইয়া, আপনি তিথির কি লাগেন জানি না, তবে তিথিকে আমি অনেক আগে থেকে পছন্দ করি। তবে তিথি আমাকে পাত্তা দিত না, কিন্তু আজ তিথিকে আপনার সাথে দেখে বুকের ভিতরে আগুন জ্বলে উঠেছে, তাই বাধ্য হয়ে প্রপোজটা করিয়ে ফেলেছি। ছেলেটার কথা শুনে আমি কিছুটা অবাক হলাম। তিথিকে রেখে আমি একটু সামনে এগোলাম ছেলেটার প্রার্থনার কথা তিথিকে বলবে বলে, কিন্তু তিথিও আমার পিছু পিছু আসতে লাগলো। আরে ছেলেটা কথা বলবে, যা গিয়ে বল। কেন কথা বলবো? ছেলেটা তো ভালোই আছে, রিলেশন করে ফেল। কোনোভাবেই না। চিন্তা করিস না, বাসায় কিছু বলবো না। অমনি তিথি দৌড়ের উপর হাঁটা দিয়ে সামনের দিকে চলে যেতে থাকলো। পিছন থেকে ছেলেটা আমার শার্টের কলার ধরে টান দিতেই 2-3 জন ছেলে মিলে আমাকে এলোপাথারিভাবে ঘুষি মারতে থাকে। এরপর এক একজন এক এক করে দিয়ে দৌড়ে চলে। তবে আমাকে মারার সময় ছেলেটা বলেছিল, কাজটা ঠিক করিস নাই, তিথির পিছনে অনেক দিন ঘুরেও পটাতে পারি নাই, আর তুই একদিনেই হাতে নিলি। আর তুই কি বললি যে তিথি চলে গেল? ছেলেটার এই কথাই মনে হলো ছেলেটা ভেবেছে তিথি হয়তো আমার জিএফ। যাই হোক, ভুল বুঝে মেরেছে। তাই আর কিছু না বলেই সেখান থেকে চলে আসতে লাগলাম। খুঁড়ি খুঁড়ি হাঁটতেছি, কারণ পাতেও প্রচুর আঘাত পেয়েছি। নাক মুখের কথা তো বাদই দিলাম, একদম দেখার অবস্থা না। এখন কিভাবে হসপিটালে যাব বুঝতে পারতেছি না। আমার এই অবস্থা দেখে ভার্সিটির সব ছাত্রছাত্রীরা এক জায়গায় গিয়েছে আমাকে দেখতে, তবে কেউ সাহায্যের হাত বাড়ালো না। তাই একাই আস্তে আস্তে একটু সামনে যেতেই ধপাস করে আমাকে ধরে বাইকের মাঝখানে বসিয়ে তাড়াতাড়ি হসপিটালের দিকে রওনা দিল। আমার সেনসিটিভ এক জায়গাতে ঘুষি লেগেছিল, তখন সেটার প্রভাব পড়েনি, মানে তখন ব্যথা পাইনি, তবে এখন প্রচুর কষ্টে। আমার এখন জ্ঞান হারানোর মতো অবস্থা। দেখতে পেলাম পিছনে আরও কিছু ছেলে বাইক নিয়ে আসতেছে। আমার সাথের জনকে দেখেই আমি অবাক হয়ে গেলাম, কারণ ছেলেটা ছিল সেই নেতার ছেলে যাকে আমি সকালে মেরেছি। তিথির ওড়না টান দেওয়ার কারণে ছেলেটাকে মেরেছিলাম, সে কিনা আমাকে সাহায্য করছে। ভাবতে অবাক লাগছে। আমাকে হসপিটালে নিয়ে গিয়ে সব রকমের ট্রিটমেন্ট করালো এবং সকল খরচও তো বহন করলো। আমি কিছুই বলতে পারছি না, শুধু অবাক হয়ে তাকিয়ে আছি। এরপর আমাকে একটা গাড়িতে উঠিয়ে বাসায় পাঠিয়ে দিল। তবে ছেলেটা আমার সাথে এতক্ষণ থাকার পরেও ছেলেটি একটি কথাও বলেনি। কিন্তু আজ ছেলেটি না থাকলে হয়তো আমাকে আর স্বাভাবিক ছেলের মতো কেউ দেখতো না, কারণ ডাক্তার বলেছে সময় মতো হসপিটালে নিয়ে আসার কারণে আমার শরীরের খুব মূল্যবান একটা পার্ট ড্যামেজ হওয়ার থেকে বেঁচে গিয়েছে। বাসার সামনে আসতেই মামি উপর থেকে আমার অবস্থা দেখে দৌড়ে নিতে চলে আসলো। আমাকে ধরে নিয়ে গেল বাসার ভিতরে। তিথি দৌড়ে আমার কাছে এসে বলল, তোর এই অবস্থা কেন? বাদ দে তো,
এমনি বাইক থেকে পড়ে গিয়েছিলাম। এটা কখনো বাইক থেকে পড়ে যাওয়ার দাগ না। ডাকার হয়ে গিয়েছিস বুঝি? যা, সর এখান থেকে। না, যাব না। আগে বল, কে তোর এই অবস্থা করছে? বললে কি তার সাথে ফাইট করবি নাকি? দরকার তাই করব। কি হলো বল? তুই যাবি এখান থেকে? ওহ, বুঝতে পেরেছি। সকালে আমার ওড়না টান দিয়েছিল কোন নেতার ছেলে যেন, সেই ছেলেটা তোর এই অবস্থা করছে, তাই না? আসলে তোরা মেয়েরা না একটু বেশি বুঝিস, তাই বলে আমি আমার রুমে চলে আসলাম। এসেই সিগারেট জ্বালিয়ে ফেললাম আর ভাবতে থাকলাম ছেলেটা যেহেতু আজকে আমার উপকার করেছে, তার মানে ছেলেটার মধ্যে উপকার করার গুণ আছে, ছেলেটাকে ভালো করা যেতে পারে। এটা তো ভালো বিষয়। তবে এখন আমার আগের প্ল্যানটা চেঞ্জ করে আবার নতুন করে প্ল্যান করতে হবে। তবে এখন আবার নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। ভাবতেই খারাপ লাগছে। দরজা খোলা থাকার কারণে তিথি ধপাস করে অনেক স্পিডে দরজা খুলে ভিতর আসলো। আমার সামনে এসে তিথি কেঁদে ফেললো। প্লিজ বল না, কে মেরেছে তোকে? এই, তুই কান্না করছিস কেন? পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছি। তুই নাম বল। আচ্ছা, কাছে আস। তিথি কাছে আসলে তিথির চোখের পানি মুছে দিয়ে বললাম, আরে পাগলি, আমার কিছুই হয়নি, পরে সময় করে সব বলবো। তিথি আমার অবস্থা দেখে পাগলের মতো হয়ে গেছে। যাই হোক, কোনোভাবে তিথিকে সান্ত্বনা দিয়ে বাইরে পাঠিয়ে দিলাম। এমন সময় আম্মুর ফোন আসলো। আমি অনেকক্ষণ যাবৎ ভয়ে ভয়ে ছিলাম কখন যে আম্মু ফোন আসে। সো কি আর করার, ফোন তো রিসিভ করতেই হবে। হ্যালো আম্মু। কি হয়েছে তোর? কই কিছু না তো। কেন, কে কি বলেছে? তোরে মেরে নাকি নাক মুখ ফাটিয়ে দিয়েছে? বেশি না, একটু। তুই কি করলি? তোর হাত পাল্লা দেয়নি? ভাবলাম কি আর হলো কি। আম্মু কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। আম্মু আরো অনেক কিছু বললো, সব কথার এক মানেই কারো কাছে মার খেয়ে ফিরে আসা যাবে না, তাকেও কিছু করতে হবে। যাই হোক, আম্মুকে বললাম, আচ্ছা নেক্সট টাইম ওই ছেলেটার সাথে দেখা হলে মেয়ের একদম ফাটিয়ে ফেলবো, আর তুমি এখন ফোন রাখো। আম্মু বলল ঠিক মতো ওষুধ খেতে। এই বলে ফোনটা রেখে দিলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই পারছি না, শরীরটা খুব ব্যথা করছে। তাই ভাবলাম আজ আর বাড়ি দিয়ে যাওয়া হবে না। এমন সময় তিথি আমার রুমে আসলো। কিরে, এখনো রেডি হচ্ছিস না কেন? আজ আর যাবো না রে। কেন, কোনো সমস্যা হয়েছে? না এমনি, ওই আর কি, শরীরটা ব্যথা করছে একটু। ও, তাহলে থাক, আজ নাই গেলাম ক্লাসে। তুই যাবি না কেন? তুই জানা। তোকে রেখে একা একা যেতে ভালো লাগে না। ওকে, যা ইচ্ছে কর, তবে এখন আমাকে একা থাকতে দে কিছুক্ষণ। ওকে। এই বলে তিথি চলে গেল। আমি দরজাটা লাগিয়ে সিগারেট জ্বালিয়ে খেতে থাকলাম। তবে কেমন যেন কিছুই ভালো লাগছে না। ফোন চাপতেও ভালো লাগছে না, বসে থাকতেও ভালো লাগছে না, শুয়ে থাকতেও ভালো লাগছে না, দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছে না। ভাবলাম এখন পর্যন্ত তো এই এলাকাটায় ঘুরেই দেখা হয়নি, তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম এলাকাটা ঘুরে দেখতে। বাসা থেকে বের হয়ে খানিকটা সামনে যেতে দেখলাম একটা মেয়ে একটা ছেলেকে কান ধরিয়ে উঠবস করাচ্ছে। হয়তো মেয়েটার বিএফ। দেখতে অনেক হাসি পেলেও অনেক কষ্টে হাসিটা আটকে রাখলাম। দেখলাম ছেলেটা মেয়েটাকে অনেকবার সরি বলতেছে, কিন্তু মেয়েটা তার কথা কানেই নিচ্ছে না। বাপরে বাপ, কি ভয়ানক অবস্থা। রিলেশন করি না এই জন্যই। আমি আরেকটু সামনে গিয়ে যেতেই দেখতে পেলাম কাগজে মোড়ানো সুন্দর সুন্দর ছোট ছোট ঘরবাড়ি, যেটাকে আমার গ্রামের বাসায় বস্তি বলে থাকি। এই বস্তিতে একসাথে অনেক মানুষের বসবাস, তবে জায়গাটা কিন্তু বেশ একটা বড় সড়ো না। তারপরেও তারা একসাথে মিলেমিশে থাকে, মনোরম পরিবেশ। বস্তির ভিতরে প্রবেশ করলাম। ভিতরটা কেমন একটা দেখতে, কিন্তু ভিতরে যেতেই অবাক হয়ে গেলাম, কারণ এখানে প্রচুর গরিব লোক থাকে, দিন আনে দিন খায়, মাঝে মাঝে না খেয়েও দিন পার হয়ে দেয়। তবে এদের কিছু কিছু মেয়ে হলো একদম রাজকন্যা। আগে ভাবতাম রাজকন্যা শুধু প্রভাবশালী বা ধনীদের ঘরে জন্ম নেয়, কিন্তু এখন আমার পুরো চিন্তাভাবনা ভুল। রাজকন্যা শুধু ধনীদের ঘরেই জন্ম নেয় না, বস্তিতেও শত শত রাজকন্যা জন্ম নেয় এবং এরাই প্রকৃত রাজকন্যা। তবে সমস্যার বিষয় হলো অন্যটা। এই এলাকায় কিছু ছেলে এই বস্তিতে এসে রাজ করে,
মানে বস্তিতে এসে এখানকার মেয়েদের বিরক্ত করে এবং মাঝে মাঝে এসব মেয়েদের শরীরের হাত লাগায়। এরা অসহায় বলে ছেলেগুলোকে কিছু বলতে পারে না। ছেলেগুলো প্রতিদিন দল বেঁধে এসে ইচ্ছে মতো মজা লুটে আবার চলে যায়। এদেরকে কেউ কিছু বলার সাহস পায় না, কারণ এরা হলো এলাকার বখাটে ছেলে পেলে। কিন্তু এরা হয়তো এটা জানে না যে বাপের উপরও বাপ আছে। আর এটা সামনে যেতেই দেখতে পেলাম বড় একটা নদী বয়ে গিয়েছে বস্তির পাশটা দিয়ে। বস্তির মেয়েরা সেখানে থেকে পানি সংরক্ষণ করছে। সেখানে এলাকায় কিছুটা বখাটে ছেলে মেয়েগুলোকে প্রচুরভাবে বিরক্ত করছে। আমার সামনে দিয়েই একটা মেয়ে কলসি ভর্তি পানি নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে একটা ছেলে এসে মেয়েটার কোমরে হাত দিয়ে বসে। নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। ভেবেছিলাম মাথা ঠান্ডা করে প্ল্যান করে এদের শিক্ষা দেব, তবে প্ল্যান পরে হবে। এখন শুধু শব্দ ছাড়া মায়ের হবে। মেয়েটা কোমরে হাত দেওয়ার সাথে সাথেই আমি ছেলেটার বুকে লাথি মেরে নদীতে ফেলে দিলাম। আরও দুজন ছেলে আমাকে মারতে এগিয়ে আসে। মেয়েটার কলসটা ছিল লোহার, তাই মেয়েটার হাত থেকে কলসটা নিয়ে দুজনকে একটা করে মাথায় পিছনে আঘাত করাতে আর কেউ সামনে আসার সাহস পেল না। তখন ওরা তিনজনে দৌড়ে চলে গেল, তবে যাওয়ার আগে আমাকে বলে গিয়েছে আমাকে নাকি পরে দেখে নেবে। অসহায় বস্তির মেয়েটি আমাকে বলল, ভাইয়া, আমাদের এই গরিবের ঘরে একটু মুড়ি গুড় খেয়ে গেলে খুব খুশি হব। আজ না অনেকদিন এসে খেয়ে যাব। না না, আজ এক্ষুনি যেতে হবে। কি আর করার, জোর করেই নিয়ে গেল। মেয়েটার বাবা নেই, বলতে গেলে মেয়েটার মা ছাড়া আর কেউ নেই। মেয়েটার সাথে ছোট এক চিলেকোঠার মতো এক ঘরের ভিতরে ঢুকলাম। ভিতরে মেয়েটার মা ছিল। আমাকে দেখতেই মেয়েকে বলে উঠল, এই সাহেবের বেটা কে রে মা? এরপর মেয়েটির সাথে হওয়া সব কাহিনী খুলে বললে। লক্ষ্য করলাম মেয়েটার মায়ের চোখ থেকে অশ্রু ঝরছে। কি হয়েছে, কান্না করছেন কেন? তখন মেয়েটির মা বলল, তোমার মতো আমার যদি একটা ছেলে থাকতো তাহলে আর কাঁদতাম না। এলাকার ছেলেপোলারা এসে প্রায় আমার মেয়ে সহ সব মেয়েদের বিরক্ত করে, তবুও আমাদের মুখ বুজে সহ্য করে নিতে হয়। আমরাও তো মানুষ, তাই না? কেন আমাদের সাথে এরকম হয়? মেয়েটার বাবা মারা গেছে অনেক দিন হলো। মেয়েটাকে শেষ কোন ঈদে জামা কিনে দিয়েছি তাও মনে নেই। সামনে আবার তো ঈদ আসছে। আমার একমাত্র সম্বল মেয়ে, তার কোনো চাহিদা পূরণ করতে পারি না। আর এখন তো মেয়ের নিরাপদ নিয়েও প্রশ্ন ওঠে মনে। আহ, থাক না মা সব কথা, ওনাকে আগে নাস্তাটা করতে দাও তো। না আন্টি, আজ আর খাবো না। আমি আবার আসবো, আর আমাকে আপনার ছেলের মতোই ভাবতে পারেন। আমাকে ওনারা অনেক জোর করেও খাওয়াতে পারেনি। তাদের সম্মান রাখতে এক গ্লাস পানি খেয়ে আসছিলাম। মেয়েটির মায়ের কথা শুনে পানিও গলা দিয়ে নামছিল না, আটকে আটকে পড়ছিল। একটা মানুষ এত কষ্ট বুকে নিয়ে থাকে কেমন করে? আল্লাহ তাআলা এদের অনেক ধৈর্য শক্তি দান করেছেন। যাই হোক, অনেক কিছুই করতে হবে এখন আমাকে। সব কিছুই একসাথে মাথায় ঘুরপাক খাচ্ছে। এসবের চাপে মাথাটাও ঠিকঠাকভাবে কাজ করছে না। বাসায় আসার পর, কই গিয়েছিলি এই শরীর নিয়ে? কোথাও না, এখানেই। কোথাও না এখানেই মানে? জায়গার নাম বল। আরে আমি এত কিছু চিনি নাকি এখানকার? আচ্ছা বোন, আমার একটা কাজ করে দিবি? কি কাজ? ফ্রিজ থেকে ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত করে নিয়ে আসবি। ওকে, রুমে যা, নিয়ে আসছি। আমি রুমে গিয়ে টিভি অন করলাম। তিথি শরবত নিয়ে আসলো। কিরে, চিনি কম দিচ্ছিস কেন? কই দেখি। এই বলে তিথি আমার হাত থেকে গ্লাসটা নিয়ে চুমুক দিয়ে বলল, কই, ঠিকই তো আছে। তুই চুমুক দিলি কেন? কেন, আমার মুখের জিনিস খেতে পারবি না? ওকে, আবার করে আনছি। আরে না, মজা করলাম। দে তো। চিনি নাকি ঠিক আছে বললি? এখন শরবতটা মুখে নিতেই অবাক হয়ে গেলাম, কারণ এখন আগে থেকে অনেক মিষ্টি লাগছে। কিরে, কাহিনী কি? এখনো তো মিষ্টি লাগছে কেন? তোর ঠোঁটে কি চিনি জাতীয় কিছু দিয়েছিস নাকি? আরে না পাগল, চিনিটা ভালোভাবে মিশছিল না, আমি মিশিয়ে দিয়েছি। ও, এই ব্যাপার। জি, এই ব্যাপার। হঠাৎ করেই আমার আর তিথির চোখ আটকে গেল টিভির খবরের দিকে। ব্রেকিং নিউজ দেখে আমি আর তিথি হতবাক।
কারণ সেই দিন তিথিকে যে ছেলেটি প্রপোজ করেছিল আর আমাকে মেরেছিল, সেই ছেলের লাশ নাকি নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। তার মানে ছেলেটাকে আজ অথবা গতকাল রাতে কেউ মেরে নদীতে ফেলে দিয়েছিল। ভাবতে কেমন যেন লাগছে। তিথি তো কথাই বলতে পারছে না। সেদিন তো ছেলেটা ভার্সিটির সবার সামনে আমাকে প্রপোজ করেছিল। এই কারণে পুলিশ যদি আমাদের সন্দেহ করে বাসায় আসে তাহলে কেমন করব? ধুর, তোর সব যত সব আলতু ফালতু কথা। তখন তিথি আমার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই তো কিছু করিস নাই। পাগল হইলি নাকি? আমি এমনিতে বিপজ্জনক থাকলেও কাউকে খুন করব, এটা আমার দ্বারা সম্ভব না। সত্যি বলতো, তুই একটু আগেও যেন কোথা থেকে আসলি। আমাকে খুনি ভাবছিস নাকি রে? বা আমি কালকেই চলে যাব? আরে না, এমনি বললাম। তুই খুন করবি? তুই তো মশা মারতেও পারিস না। ঠিক। তাহলে ছেলেটাকে কে মারলো এমন করে? এসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই এখন যা, আমার কাজ আছে। তুই কখনো আমাকে তোর সাথে বসতে দিস না, দাঁড়াতেও দিস না, আসলেই তাড়িয়ে দেস, এমন কেন? আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। কাল তো ক্লাসে যাবি তাই না? যাব। মনে মনে ভাবলাম কালকে বাড়িতে যেতেই হবে, কারণ মনের মধ্যে খুঁজখুঁজ করছে কে এই ছেলেটাকে মেরেছে। এর পিছনে রহস্য কিছু থাকতে পারে। তবে সে যাই হোক, কাল বাড়িতে গিয়ে প্রথমে রহস্যভেদ করব, এরপর ভালো একটা মেয়ে খুঁজে রিলেশন করব। মাঝে মাঝে প্রচণ্ড ডিপ্রেশনে ভুগি, তখন তো একটু হলেও সান্ত্বনা দিতে পারবে। পরদিন সকালে একটু আগেই উঠলাম, বাড়িতে যে রহস্য ভেদ করার জন্য অস্থির হয়ে যাচ্ছিলাম। ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে তিথির রুমে গেলাম। গিয়ে দেখি তিথি নাক ডাকে ঘুমাচ্ছে। নাক ডাকা বাজে এক স্বভাব। বিয়ের পর এই মেয়ে স্বামীর অনেক বকা খাবে এই স্বভাবের জন্য। আমি তিথির নাক চেপে ধরলাম, অমনি তিথি লাফ দিয়ে উঠে পড়ল। কি রে, তুই এখানে? কিরে, কটা বাজে দেখছিস? তিথি দেয়ালে থাকা ঘড়ির দিকে তাকিয়েই বলে উঠল, আর একটু আগে ডাক দিবি না? সাজুগুজু করার সময়ই তো পাবো না। আচ্ছা, তোকে কি কেউ দেখতে আসছে যে এত সাজুগুজু করতে হবে? না, তবে একটা আছে না। কি আছে মানে? কিছু না, তুই বুঝবি না। আচ্ছা, এখন ড্রেস চেঞ্জ করব, তো রুমে যা। আমার হলে ডাক দিব। ড্রেস চেঞ্জ করবি তো কর, আমাকে যেতে বলছিস কেন? শয়তান কোথাকার। এই বলে তিথি আমাকে বালিশ গুলো ছুঁড়ে মারতে থাকে। অবস্থা বেগগতি দেখে তিথি রুম থেকে চলে আসলাম। একটু পর তিথি রেডি হয়ে আমাকে ডাক দিল। আমি আর তিথি একসাথে বার্ষিতে গেলাম, গিয়ে ক্লাস করতেছিলাম। এমন সময় আমাকে বাইরে থেকে একজন ছেলে ডাক দিল। আমি ক্লাস থেকে বের হয়ে বললাম, কি ভাই, কিছু বলবেন? ওই ভাইয়া তোমাকে ডাকতেছে। সামনের দিকে তাকিয়েই দেখলাম সেই নেতার ছেলে যে তিথির ওড়না টান দিয়েছিল। ছেলেটার নাম ছিল ঝনি। তোমার সাথে কিছু কথা আছে। বলতে পারো। তোমাকে আমার খুব ভালো লেগেছে। কি এখন প্রেম করবা নাকি আমার সাথে? আরে ওই রকম ভালোবাসা না রে ভাই। তাহলে কি রকম? আমি কি তোমার ভালো একটা ফ্রেন্ড হতে পারি যদি তুমি চাও? জানোই তো আমি কার ছেলে, অনেক উপকার পাবে। প্রথম, আমি অহংকার পছন্দ করি না। দ্বিতীয়ত, তোমাকে আমার ভালো লাগে না। কি চেঞ্জ করলে আমাকে ভালো লাগবে আমি তাই করব। চেঞ্জ হতে চাই। হঠাৎ এত চেঞ্জ হওয়ার কারণ? আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে রিলেশন করতে পারিনি। জানেন কেন? আমি খারাপ বলে। এত টাকা পয়সা ক্ষমতা থাকা সত্ত্বেও আমি আজ ডিপ্রেশনে ভুগছি। ঝনির কথা শুনেই বুঝতেছি ও আমাদের মতোই সাধারণ ছেলে হতে চায়। কারণ সবার মতো ঝনির মনেও কারো ভালোবাসার প্রয়োজন। কিন্তু মেয়েরা খারাপ ছেলে পছন্দ করে না, তাই ঝনি ভালোবাসার মানুষের অভাবে ভুগছে। কিন্তু এখানে একটা কথা আছে, খেয়াল করবেন। গাঁজাখোর বা যে কোনো নেশাখোর খারাপ ছেলেটারও কিন্তু সুন্দর সুন্দর মেয়ে সাথে রিলেশন করে। কারণ হলো এরা মজার মজার কথা বলে, তাতেই মেয়েরা পটে যায়। কিন্তু ঝনি মেয়েদের সাথে কিভাবে কথা বললে তার কাছ থেকে বিশ্বাস অর্জন করবে সেভাবে কথা বলতেই পারে না। যাই হোক, ঝনি আরও বলল আমাকে, ভাই তুমি যদি আমাকে চেঞ্জ করে একটা রিলেশন করে দিতে পারো তাহলে তুমি আমার কলিজায় জায়গা করে নিবে। আমি মনে মনে ভাবলাম আমার যে ভালো খারাপ স্বপ্নগুলো পূরণ করতেই হবে।
যে তাতে যে কোনো একজন ক্ষমতার হাত লাগবে আমার উপরে উঠতে গেলে। তাই ঝনিকে ভালো করার দায়িত্ব নিয়ে দুজনেই ভালো হবে। কথাবার্তা শেষ করে ক্লাসে গিয়ে দেখি ক্লাস শেষ। তিথি বসে আছে মন খারাপ করে। তোর এখন আসার সময় হলো? সরি রে, দরকারি একটা কাজ করলাম। তোর জন্য কতক্ষণ থেকে একা একা বসে আছি। কোন মেয়ের পিছনে গিয়েছিলি? আরে পাগল নাকি, কোনো মেয়ের পিছনে যাব? ভুলেও কোনো মেয়ের দিকে নজর দিবি না। বাহ, ভয় পাইছি। এবার চল তো বাসায় যাব। আমি তিথিকে নিয়ে বাসায় আসলাম। গোসল করে খাবার খেয়ে ভাবলাম একটু ঘুমাবো। অমনি জনি ফোন আসলো। হ্যালো, কই তুমি? বাসায়? বাসায় কি কোনো কাজ কাম আছে? না, তেমন কোনো কাজ নেই তো। তাহলে তোমাদের বাসার নিচে আমি বাইক নিয়ে অপেক্ষা করছি, নিচে নামো, ঘুরতে যাব। আমি নিচে যেই দেখতে পেলাম গেটের সামনে জনি বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার হঠাৎ এখানে? চলো, তোমাকে নিয়ে সারা শহর ঘুরবো। আমিও চললাম ঘুরতে। যেতে যেতে ও আমাকে বলল, সেদিন তোমাকে এক ছেলে মারছিল না? সেই ছেলে তো মারা গিয়েছে, গতকাল দেখলাম। পরে মারা গিয়েছে সবাই জানে, কিন্তু কে মেরেছে এটা কি কেউ জানে? না, তবে তুমি জানো নাকি? ওই ছেলেকে আমি মেরেছি। জনির কথাটা শুনেই মাথা ঘুরে গেল। মনে মনে একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, যে জনির সাথে ছেলেটার হয়তো কোনো শত্রুতা ছিল, তাই হয়তো মেরেছে। জনি তো আমার সাথে শত্রুতা থেকেই বন্ধুত্ব হয়েছে। তবে এখন বুঝতে পারছি জনি এতক্ষণ ভালো হওয়ার মিথ্যা নাটক করে আমাকে এখানে নিয়ে এসেছে। হয়তো আমাকেও মেরে ফেলার জন্য এখানে নিয়ে এসেছে। তখনও আমি বাইকের পিছনে বসে আছি। হঠাৎ করে খেয়াল করলাম আমাদের বাইকের পিছনে 20 থেকে 25টা বাইক ভর্তি অনেক ছেলেপেলে আসতেছে। তখনই আমি বুঝে গেলাম আজ হয়তো আমার সাথে অনেক খারাপ কিছু ঘটবে। এখন আমারও কিছু করার নেই, যা হবার তা হবে। এমন সময় ঝনি বলে উঠল, ফারহান, আজ তোমাকে এমন জিনিস দেব যেটাতে তুমি অনেক খুশি হয়ে যাবে। ভাবতেও পারবে না কত বড় অফার তুমি আজ পাবে। জনি আমাকে বাইকের পিছনে বসিয়ে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আমাদের বাইকের পিছনে আরো অনেকগুলো বাইক একসাথে আসছে। জনি সেদিন এক ছেলেকে খুন করেছে। জানি না আজ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। যেতে যেতে কোনো এক ক্লাবে নিয়ে গেল। সেখানে অনেকগুলো ছেলেপেলে ছিল। ফারহান, এদিকে আয়। আমি জনির কাছে যেতেই জনি সবাইকে উদ্দেশ্য করে বলল, আমার সাথে তোমরা যাকে দেখতেছো তার নাম হলো ফারহান, আমার কলিজার ভাই বা বন্ধু। আজ থেকে আমি চাই তোমরা সবাই আমাকে যেমন সম্মান দাও, আমার সব শুনো, ঠিক তেমনি ফারহানেরও সব কথা শুনতে হবে। মনে করবা দুজন এক মানুষ। সবাই কি আমার কথাটা বুঝতে পারছো? তবে সেখানে দুজন ছেলে বলে উঠল, যাকে চিনি না জানি না তাকে হঠাৎ এত সম্মান কেন দেব? ঠিক তখনই বাকি সব ছেলেগুলো সেই দুজন ছেলেকে ইচ্ছে মতো মেরে বলল, জনি বাইরের উপরে কথা বলার সাহস এই শহরের কারণেই। সে যখন বলেছে ফারহান ভাইকেও তার মতো করে সম্মান দিতে বা তার কথা মানতে, তাহলে অবশ্যই মানতে হবে। জনি তখনই সবাইকে ক্লাসে রেখেই আমাকে বাহিরে নিয়ে আসলো। কি কেমন লাগলো? কি কেমন লাগবে? 200-300 ছেলে পেলে যদি তোকে দেখে একসাথে মাথা নিচু করে, তখন তোর অনুভূতিটা কেমন লাগবে? আমি বুঝলাম না তুই আমার জন্য এত কিছু করছিস কেন? পরিচয়টা মাত্র একদিনের। ও তুই বুঝবি না। এই লাইনে চলতে চলতে মানুষ চেনার অভ্যাসটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। তাহলে বলতো আমি কেমন? তুই বিশ্বস্ত, চঞ্চল, বিপজ্জনক। তবে সবার জন্য বিপজ্জনক না। আরও অনেক কিছু বুঝতে পেরেছি, ছোটোখাটো, তবে আজ থাক সেগুলো। ওকে, তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি? আমার না এক মেয়েকে খুব ভালো লাগে। অনেক চেষ্টা করেছি মেয়েটির সাথে সম্পর্ক করার, তবে আমি খারাপ বলে এখনো কিছু হয়নি। খারাপ বলে হয়নি এটা ভুল কথা। মেয়েরা খারাপ ছেলেদের প্রেমই বেশি পড়ে। দুদিন পর সব হারিয়ে ছেঁকা খেয়ে বসে। তারপর কি করে? তারপর সেই ভালো মেয়েটাও খারাপ হয়ে যায় এবং আরও 10 থেকে 12 জন ছেলেকেও খারাপ বানাতে দ্বিধাবোধ করে না। কি সাংঘাতিক! আচ্ছা, তুই মেয়েদের বিষয়ে এত কিছু কেমনে জানিস?
এগুলো জানার বিষয় না, এগুলো হলো বোঝার বিষয়। যাই হোক, তুই যে মেয়েকে পছন্দ করছিস তার পিছনে একদিন ধরে ঘুরেছিস? গত 2 বছর হলো রে ভাই। বলছিস কি এতদিন? আচ্ছা, আমাকে নিয়ে চলতো মেয়েটির কাছে। জনি আমাকে নিয়ে গেল মেয়েটির বাসার সামনে। দুজনে মিলে রোদের মধ্যে অনেকক্ষণ বসে রইলাম। কখন মেয়েটা বাসা থেকে বের হবে, এদিকে আমি ঘেমে একদম শেষ। তাই সামনের গাছটাতে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর মেয়েটি বাসা থেকে বের হলো। দেখতে ভালোই, জনির রুচি আছে বলতে হবে। নাম হলো মিম। জনি মেয়েটিকে দেখে উত্তেজনায় ছটফট করছে। কি থেকে কি করবে বুঝতে পারছে না। আমাকে বলল, ফারহান ভাই আমার, তুই কিছু একটা কর। আরে চিন্তা করিস না, এদিকেই আসছে মেয়েটা। মেয়েটা আমাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। পিছন থেকে বললাম, এই যে ম্যাম, দুটি কথা শোনার সময় হবে। মেয়েটি শুনেও না শোনার ভাব নিয়ে সামনে দিয়ে চলে যেতে থাকলো। আমি দৌড়ে গিয়ে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালাম। মেয়েটা চমকে গেল। কি হয়েছে, কিছু বলবেন? কিছু বলার জন্যই তো কড়া রৌদ্রের মধ্যে আমাকে দাঁড় করিয়ে রেখেছে জনি। কেন? আপনাকে জনি অনেক লাভ করে। আপনাকে একটিবার দেখার জন্য পাগলের মতো ছটফট করছে। আপনার জন্য ও সব খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো হওয়ার চেষ্টা করছে। এখন যদি আপনি এমন করেন তাহলে ও কিন্তু খারাপ হয়ে যাবে এবং আপনার মতো অনেক নিরহ মেয়েকে নষ্ট করবে যদি সে আপনার ভালোবাসা না পায়। আপনার কথায় যুক্তি আছে, তবে আপনার ফ্রেন্ড জনি আমাকে এরকমভাবে কখনো বলেনি। তাহলে কিরকম ভাবে বলছে শুনি? একটা সিগারেট খেতে খেতে আমার মুখের উপর ধোঁয়া উড়িয়ে ভিলেন স্টাইলে বলে, ভাল লাগছে, অনেক ভাল লাগছে। আচ্ছা ভাইয়া, আপনিই বলেন, এইভাবে কোনো মেয়েকে প্রপোজ করলে সেই মেয়ে ইমপ্রেস হবে নাকি ভয় পাবে? অবশ্যই ভয় পাবে। আচ্ছা, জনির পক্ষ হতে আমি ক্ষমা চাচ্ছি। দ্বিতীয়বার এমন আর করবে না, কথা দিচ্ছি। জনিকে ভালো করার দায়িত্ব আমি নিয়েছি, তবে তোমার সাহায্য লাগবে। তুমি কি আমায় সাহায্য করবে? করব। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন জনিকে ডেকে আনি প্লিজ। ভালোভাবে কথা বলবেন। আর আজ থেকে আপনাকে কিন্তু আমি ভাবি বলবো। ওকে। আমি জনির কাছে গেলাম। জনি আমার থেকে একটু দূরেই ছিল। কাজ তো হয়ে গিয়েছে ব্রাদার্স। তখনই খুশিতে জনি এক লাফে আমার কোলে উঠে পড়ে। ভাই আমি জানতাম তুই পারবি, কিন্তু এটা জানতাম না গত 2 বছরের চেষ্টা করেও যেটা পারিনি সেটা তুই 2 মিনিটে করে দেখাবি। সত্যি আজ অনেক করলি আমার জন্য। আরে ভাই রে ভাই, কোল থেকে নাম, মিম তো দেখছে। তো এখন দুজনের সাথে কথা বলেই দিলাম। একদিনে তো আর সব কথা বলা শেষ করা যায় না। মিম বলল, আমার নানুর বাসায় যেতে হবে এখন। কোথায় তোমার নানু বাসা? এই তো সামনেই। আমি নামিয়ে দিয়ে আসি। না না, থাক, 1 মিনিটের রাস্তা, সামনের বাসাটার পাশের বাসাটাই। সো আজকের মতো বাই। ওকে বাই। ফারহান ভাইয়া, আপনি অনেক সুন্দর করে কথা বলেন। নাইস ভাইয়া। আচ্ছা ভাইয়া, বাই। ভালো থেকো, টাটা। মিম চলে গেলে জনি আমাকে পাগল করে দিচ্ছে। একে তো জনি নিজেই খুশিতে পাগল হয়ে গিয়েছে। কি খাবি বল, আজ সব খরচ আমার। ভাই তুই 1 লিটার তেল খরচ করে বাসায় নামিয়ে দেয় প্লিজ। অনেকক্ষণ হলো বাসায় থেকে এসেছি, বকাঝকা করবে। ওকে, তাহলে তোর এই অফারটা অন্য একদিন দিব। আজ বাসায় দিয়ে আসি তোকে। বাসার সামনে এসে জনিকে বাসায় নেওয়ার জন্য অনেক চেষ্টা করলাম, তবে ও বলল আগে জনির বাসায় আমাকে যেতে হবে, তারপর নাকি ও আমাদের বাসায় আসবে। কি আর করার। আমি দরজাতে নক করার পর তিথি দরজা খুললো। আমাকে দেখেই তিথি রাগে একদম লাল হয়ে গেল। জানি না কেন, বাট তিথিকে দেখে খানিকটা ভয়ই করছে। তিথির চোখ মুখ দেখে মনে হলো ও অনেক রেগে আছে। তিথিকে পাশ কাটিয়ে সুন্দর করে আমার রুমে ঢুকে পড়লাম, কারণ ওর দিকে তাকালেই নানা রকমের প্রশ্ন করা শুরু করে দিবে। পিছনে তাকাতেই লক্ষ্য করলাম তিথিও আমার পিছু পিছু আমার রুমে আসছে। এখন কি যে করি? তুই এখানে কি করছিস? এখন ঘুমাবো, দরজাটা চাপিয়ে দিয়ে চলে যা। কই গিয়েছিলি? কোথাও না, এখানেই। আমি জানি তুই জনি নামের খারাপ ছেলেটার সাথে মিশে খারাপ কাজে যাচ্ছিস, তাই না? আল্লাহ আমারে উঠায় নাও, এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। তোকে নিবে কেন? খারাপ মানুষের আয়ু একটু বেশিই থাকে। তুই তো এত সহজে মরবি না।
কিন্তু তুই তো আমাকে না মেরে ছাড়বি না। যত সব পচা ছেলের সাথে মেলামেশা করা শুরু করে দিয়েছিস, দাঁড়া আম্মুকে বলতে দে। মামিকে কি বলবি? দেখ, ভালোই ভালোই এখান থেকে কেটে পড়, না কি করবি? না হলে এখন আমি কান্না করব। ওকে ওকে যাচ্ছি। এই বলে তিথি চলে গেল। যাক বাবা, গুন্ডি মেয়েটার হাত থেকে রেহাই পেলাম। একটা সিগারেট খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে বিছানাতে শুয়ে জানালা খুললাম। ওমা, জানালা খুলতেই অবাক হয়ে গেলাম। কি সুন্দর একটা চাঁদ ঝলমল করছে। হয়তো আজ পূর্ণিমা রাত। চাঁদটার সৌন্দর্য অনুভব করতে করতে সিগারেট জ্বালিয়ে খেতে থাকলাম আর ভাবতে থাকলাম, আজ যদি আমার কোনো ভালোবাসার মানুষ থাকতো তাহলে তাকে নিয়ে একসাথে চাঁদ দেখার সৌন্দর্যটা অনুভব করতাম। কিন্তু কি কপাল, আজ পর্যন্ত কোনো মেয়েকে দেখে মনের মধ্যে লাড্ডুই ফুটেনি। ছাদে গেলাম চাঁদটা আর একটু কাছে থেকে দেখতে। তবে ছাদে গিয়ে দেখি তিথি ছাদে চেয়ারে বসে কোনো রোমান্টিক গান শুনছে। আমি নিচে চলে আসলাম, কারণ আমি জানি তিথির আমার উপর দুর্বলতা রয়েছে, মানে ও আমাকে পছন্দ করে। সবাই বুঝি, তবে না বোঝার ভাব ধরে থাকি, কিন্তু এটা কখনোই সম্ভব না। রুমে এসেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙে তিথির ডাকে। ওই ফারহান ওঠ, জানিস কাল রাতে কি হয়েছে? কি হয়েছে? তুই ছাদ থেকে পরে কেউ বেঁচে আসিস, এটাই তো, তাই না? আরে না, পাশের বস্তিতে এক মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে। এই কথা শোনা মাত্রই তিথির কথার কোনো জবাব না দিয়ে ছাদটা কোনোভাবে পরে দৌড়াতে যেতে লাগলাম বস্তির দিকে। মনে মনে একটা জিনিসই ভাবছিলাম, বস্তিতে একটা মেয়ে আছে যাকে আমি বোন ভাবি। আগেও বলেছিলাম ভয় পাচ্ছিলাম। আমি যাকে বোন ভাবি তার তো কোনো কিছু হয়নি, কারণ মেয়েটা বস্তির হলে কি হবে, দেখতে একদম রাজকন্যা। তো আমি বস্তির সামনে গিয়ে দেখতে পেলাম অনেক লোকের ভিড়। হঠাৎ করে সেই মেয়েটা আমাকে দেখে দৌড়ে আমার কাছে আসে। যাক, মেয়েটাকে দেখে মনটা একটু ঠান্ডা হলো। মেয়েটা আমার হাত ধরে দর্শিতা হওয়া মেয়েটার লাশের কাছে নিয়ে গেল। ইস, সে কি এক দৃশ্য, দেখার মতো না। কোনো স্বাভাবিক মানুষ ছাড়া অনেকেও লাশটা দেখলে নিশ্চয়ই কোনো সমস্যায় পড়ে যাবে। মেয়েটার ঠোঁট কাটা ছিল, গালে অনেক কামড়ের দাগ। মেয়েটাকে গলা শ্বাসনালী কেটে মারা হয়েছে। বস্তিতে থাকা সবাইকে জিজ্ঞেস করলাম মেয়েটাকে কে এমন করে মেরেছে। সবাই বলল জানি না, তবে অনেকেই চুপ করেছিল। তার মানে তারা সব জানতো, কিন্তু বলার সাহস পাচ্ছে না। আমি হতাশায় ডুবে যেতে থাকলাম। কেউ কিছু না বললেও কেমন করে মানুষ নামের জানোয়ারটার শিক্ষা দেব। এমন সময় বস্তির সেই মেয়েটি যাকে আমি বোন ভাবি, সে আমাকে বলল, ভাইয়া আপনার সাথে কিছু কথা আছে। এই বলে আমাকে নির্জনের জায়গাতে নিয়ে যায়, যেখানে কোনো মানুষ নেই। ভাইয়া আমি সব জানি। বলো, কথা দিচ্ছি তোমার কোনো সমস্যা হবে না আমি থাকতে। রাতে আমি যখন বাথরুম করতে বাইরে যাচ্ছিলাম, এমন সময় পাশের জঙ্গলটা থেকে চাপা সুরে চিৎকারের শব্দ ভেসে আসছিল। আমি শব্দটা অনুসরণ করতে গিয়ে সব দেখি। আমি সেখানে জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে আমি দৌড়ে ঘরে এসে শুয়ে পড়ি। তোমাকে কিছু করেনি, তুমি তো সেখানেই ছিলে। তারা আমায় দেখতে পায়নি, আমি এমন জায়গাতে ছিলাম। আর ভাইয়া, মেয়েটাকে ওরা অনেক কষ্ট দিয়ে মেরেছে। মেয়েটার অত্যাচার দেখে আমি নিজেই জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এইটুকু বলে মেয়েটা কাঁদতে লাগলো। মেয়েটা যেভাবে আমাকে বলল শুনেই বুকের ভিতরটা ধড়ফড় করছে। আচ্ছা, তুমি কি তাদের চিনো? একজনকে চিনেছি, সাথে আরও দুজন ছিল। মুখ দেখিনি, তবে চিনি না। যাকে চিনি সে হলো পাশের এলাকার প্রভাবশালী এক লোক। সামনে এমপি নির্বাচনে দাঁড়াবে শুনেছি। নাম হলো কালাম। ওকে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার কোনো চিন্তা নেই, আমি আছি। সেখান থেকে চলে এসে জনিকে ফোন করে দিয়ে বললাম আমার একটা রুম লাগবে কিছুদিনের জন্য, গোপন রুম, যেখানে আমি ছাড়া আর কেউ যাবে না। পারবি না ম্যানেজ করতে? এই সামান্য কাজটা পারবো না, এটা কি করে হয়? আচ্ছা, তুই আমার কাছ থেকে চাবিটা নিয়ে যা। জনির কাছ থেকে চাবিটা নিয়ে ঠিকঠাক করে দর্শনকারী কামালকে কিডন্যাপ করে নিয়ে সেই রুমে চেয়ারে বেঁধে ফেলি। কিডন্যাপ করতে কারো সাহায্য নেইনি, কারণ এগুলো গোপনে করার কাজ, তাই একাই কিডন্যাপ করেছি। এই জন্য অনেকেই আমাকে বিপজ্জনক বলে, কারণ অনেক অসম্ভবকে সম্ভব করেছি।
কামাল দেখতে তো আমার চাচার বয়সী, সে কিনা তার মেয়ের বয়সী মেয়েকে সি। তুমি আমাকে চেনো? তোমার সাহস তো কম নয়। তুমি আমাকে কিডন্যাপ করেছো। কামাল, রাতে তোর সাথে কে কে ছিল? বলবো না, কি করবে তুমি? তখনই আমি 5টি সুই মানে সুচ, যেটা দিয়ে কাপড় সেলাই করে থাকে, বড় সাইজের 5টি সুচ নিয়ে আসলাম। তুই বলবি না, তোর বাপ বলবে, এই বলে প্রথমে কামালের মুখ হা করে দিয়ে মুখে গামছা ভরে দিলাম। এরপর কামালের ডান হাতের 5টি নখের চেরির নিচ দিয়ে হাতুড়ি দিয়ে একে একে 5টি সুচ ঢুকিয়ে দেই। কষ্ট সহ্য করতে না পেরে কামাল জ্ঞান হারিয়ে ফেললো। জ্ঞান ফেরার পর একে একে বাকি দুজনের নাম বলে দেয়। সো এখন শুরু হবে খেলা। দর্শনকারী কামালের কাছ থেকে বাকি দুজন দর্শনকারীর নাম বের করলাম। তো আমিও বেরিয়ে পড়লাম বাকি দুজনকে কিডন্যাপ করে নিয়ে আসার জন্য। প্রথম জনকে খুব সহজেই কিডন্যাপ করতে পেরেছি। লোকটা বাসায় ছিল। আমি বাসার সামনে গাড়ি দাঁড় করিয়ে ভিতর থেকে লোকটাকে শার্টের কলার ধরে টানতে টানতে গাড়িতে উঠিয়ে ফেলি। গাড়িতে উঠিয়েই সাথে সাথে লোকটার হাত মুখ পা বেঁধে রেখে দিই। দ্বিতীয় জনকে খুঁজতে বাসায় গেলেও লোকটা বাসায় ছিল না। তাকে খুঁজতে থাকি সারা শহর জুড়ে। সে যেখানে যেখানে যেত সেখানেই যাচ্ছি। হঠাৎ করে দেখতে পেলাম দ্বিতীয় লোকটা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে, সাথে অনেক লোকজন। ওখান থেকে লোকটাকে নিয়ে আসা যাবে না, সবাই আমাকে চিনে ফেলবে। চিনে ফেললে সমস্যায় পড়ে যাব, তাই এক বুদ্ধি বের করলাম। প্রথম জন তো আমার গাড়িতেই ছিল, হাত পা বাঁধা অবস্থায়। আমি তার পকেট থেকে ফোনটা বের করে দ্বিতীয় লোকটাকে মানে চায়ের দোকানে থাকা লোকটাকে ফোন দেই। হ্যালো। হ্যালো, এটা তো লিটনের নাম্বার। আপনি কে? আমি কে সেটা বড় বিষয় না। আপনার বন্ধু লিটনের সাথে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি লিটনকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আপনি কি বাজারে আছেন নাকি? আমার গাড়ি এখন বাজারে চায়ের দোকানের সামনে। আমার কথা শুনে এই লোকটি বলল, হ্যাঁ হ্যাঁ, গাড়ি দেখতে পেয়েছি, এখনই আসছি। এই বলে দ্বিতীয় লোকটি গাড়িতে তাড়াহুড়া করে উঠে পড়ে। লোকটি চোখের পলক ফালানোর আগেই আমি তার হাত মুখ বেঁধে ফেলি। এখন শান্তি। এই দুজনকেও ঠান্ডা মাথায় কিডন্যাপ করেছি। দুজনকে সেই রুমে কামালের সাথে বেঁধে ফেললাম। বাবা, তুমি কে? আর আমাদের এবার ধরে আনলে কেন? কেন, কোনো কিছুই বুঝিস নাই? তখন তারা চুপ করে রইল। আচ্ছা, তুমি কি চাও? কি পেলে আমাদের ছেড়ে দিবে? টাকা। বলো বাবা, তোমার কত টাকা লাগবে? সব টাকা দিব, তবে আমাদের ছেড়ে দাও। তোরা 3 জনে মিলে 5 কোটি টাকা। এত তো পারবো না, তবে 3 জনে 1 কোটি 1 কোটি 1 কোটি করে দিতে পারবো। তোদের জীবন বড় নাকি টাকা? জীবন বড়, তবে আমাদের কাছে এত টাকা এখন নেই। ওকে, ঠিক আছে, তবে এই মুহূর্তে টাকাগুলো আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দে। তো সব টাকা পয়সা বুঝে নিলাম। এতে অনেক ঝামেলা করতে হয়েছে, টাকা পয়সার ব্যাপার তো। যাক, সে কথায় না যায়। বাবা, তোমার কথা মতো তো সব টাকা দিয়ে দিছি, এখন তো আমাদের ছেড়ে দাও। তোদের তো বেঁচে থাকার ওই অধিকার নেই, তো কিভাবে ছেড়ে দিই বল? এখন এটা কি বলছো? এটা কিন্তু বেইমানি। চুপ, বেশি কথা বলবি না। তোরা তো জানোয়ারের থেকেও বেশি নিকৃষ্ট, তোদের সাথে আর বেইমানি? আমার দমক শুনে তারা 3 জনে চুপ হয়ে গেল। তারা বুঝতে পারলো তাদের হাতে আর বেশি সময় নেই। প্রথমকে তৃতীয় জনকে বাকি দুজনের সামনে অত্যাচার করা শুরু করলাম, যাতে বাকি দুজন বুঝতে পারে তারা কত বড় ভুল করেছে। আমি হাতে একটা ব্লেড নিয়ে তৃতীয় লোকটির চোখ খোলা রেখেছি, যাতে বেশি কষ্ট পায়। ব্লেড দিয়ে প্রথমে তৃতীয় লোকটির 2 হাতের মেন রগ প্রবাহিত রগগুলো কেটে দিলাম। লোকটি কষ্টে জবাই করা পশুর মতো ছটফট করছে। এরপর গলার শ্বাসনালী কেটে ফেলি। একে একে 3 জনকে এইভাবেই কষ্ট দিয়ে মেরে ফেলি। লাশগুলোকে বস্তায় পুরে রাতের আধারে নদীতে ফেলে দিয়ে আসি। কোনো ঝামেলা ছাড়াই আমার প্রথম মিশন সম্পূর্ণ হলো। 3 কোটি টাকার 1 টাকাও আমি খাবো না, এগুলো অন্য ভালো দরকারে ব্যবহার করব। যাই হোক, জনির দেওয়া রুমটা ঠিক করে ঝনিকে রুমটার চাবি বুঝিয়ে দিলাম। রুমটা কি দরকারে নিয়েছিলি বলা যায় না? পরে এক সময় বলবো। ওকে, আর তুই আমার বাসার সামনে এসে ফোন দিয়েছিস কেন? সরাসরি বাসায় ঢুকে পড়বি? না রে, আজ আর যাবো না, আগে পবিত্র হতে হবে বাসায় গিয়ে। বুঝেছি, তুই রুমে মেয়ে নিয়ে গেছিলি? না রে ভাই, না, ছি, আমার এমন স্বভাব নেই। অন্য কাজে একটা ব্যবহার করেছি, বলছি না, পরে বলবো।
জনি আমাকে জোর করেই ওদের বাসায় নিয়ে গেল। বাসায় ঢুকতেই অবাক হয়ে গেলাম। পুরা রাজমহল, তবে বাহির থেকে ততটা বোঝা যায় না। এখানে কে কে থাকে? আম্মু, ছোট বোন আর আমি। আব্বু এক এক সময় এক এক জায়গায় থাকে। ও, কাজের লোকগুলো ছুটিতে গিয়েছে। তুই জাস্ট একটু বস, আমি আমার ছোট বোন নীলাকে দিয়ে কফি করে আনছি। এটা বলে জনি চলে গেল। তবে জনির মুখ থেকে নীলা নামটা শোনার সাথে সাথেই মনের মধ্যে কেমন যেন প্রেম প্রেম ভাব হচ্ছিল। একটু পর নীলা কফি করে নিয়ে আসলো। আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। একটা মেয়ে এতটা সুন্দরী হতে পারে জানা ছিল না। মায়াবী টানা টানা চোখ, রেশমি কালো চুল, ঠোঁট দেখে তো পাগল হওয়ার মতো অবস্থা। ঠোঁটের নিচে কালো তিলও রয়েছে। সব কিছু মিলে জাস্ট ওয়াও, অসাধারণ। এই যে মিস্টার, অনেকক্ষণ হলো আপনি আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছেন। কফিটা কি নেবেন নাকি নিয়ে চলে যাব? নীলার রাগী কণ্ঠে কথা বলাতে আমি আবারও আমার মাঝে ফিরে এলাম। জানি না এতক্ষণ কোথায় ছিলাম, তবে এখনও নীলার শরীর থেকে আসা সুঘ্রাণ আমাকে মাতাল করে দিচ্ছে। মনকে অনেকভাবে বোঝালাম এটা কখনোই সম্ভব না। জনির আপন বোন নীলা, যে জনি আমাকে আপন ভাইয়ের মতো ভাবে, তবে মন তো কোনো কিছুরই কথা মানছে না। নীলা আমার সামনে কফিটা রেখে ভিতরে চলে গেল। জনি আমার পাশে এসে বসলো। নীলা আমার অনেক আদরে একমাত্র ছোট বোন। আমাদের ভার্সিটির পাশেই ঠিক একটা কলেজ আছে না, সেখানে নীলাকে ভর্তি করিয়ে দিয়েছি। ও আচ্ছা, বেশ ভালো। আমি তো ভার্সিটিতে প্রতিদিন যেতে পারি না, নানা রকম কাজ থাকে। তাই তুই একটু কষ্ট করে নীলার কলেজে যে খোঁজ খবর রাখিস। আর আমার বোন মানে তো তোর বোন, তাই না? আমার মনে যে এখন কি চলছে সেটা তুই জানলে চমকে যাবে। হ্যাঁ, কেন না, তোর বোন মানে যাই হোক, খোঁজখবর নেব, এতে কষ্টের কি আছে? ওকে, নাস্তা রেডি হয়েছে, চল খেয়ে পরে আড্ডা দিই। আজ না রে, অন্য একদিন আসবো। কিসের অন্য একদিন? এখনই চল, নীলা রান্না করেছে। নীলা রান্না করেছে শুনে আর যেতে ইচ্ছে করলো না। খেয়েই যাই তাহলে, না হলে পরে আবার মিস করব। কি, নীলা রান্না করেছে? ও রান্না জানে নাকি? আধুনিক মেয়ে হলে কি হবে, সব জানে বা সব পারে। বাট সাবধান, ও কিন্তু প্রচুর রাগী। সুন্দর মেয়েরা একটু বেশি রাগী হয় আর ভাওয়ালি হয়, এটা নতুন কিছু না। খাবার খেতে বসে কিন্তু নীলাকে বলিস না যে এটা দাও ওটা দাও, লাগলে নিয়ে খাবি। তা না পারলে তুই আমাকে বলবি, আমি দেব। তাও নীলাকে বলিস না ভাই, প্লিজ। কেন, বললে কি হবে? এরকম বারবার কাজ দিলে ও রেগে যায়। রেগে গিয়ে হয়তো তোর উপর খাবার ছুঁড়ে মেরে চলে যাবে। তোর সাথে কখনো এমন করেছে? অনেকবারই এমন হয়েছে। ধুর, আমি খাইবো না, গেলাম আমি। রাগ করিস না ভাই আমার। রাগ করি নাই, কিন্তু ভয় করছে যদি গরম খাবারগুলো আমার উপর ঢেলে দেয় কি হবে, ভাবতেই গা শিউরে উঠছে। সে যা হবার হবে, তুই আর আমি তো, সো লজ্জা পাওয়ার কিছু নেই। চল উপরে যাই। উপরে গিয়ে দেখি নীলা একে একে খাবারগুলো টেবিলে রাখছে। আমি আর জনি নবাবের মতো বসে পড়লাম। এই নীলা, একটু পানি দাও তো, হাত ধোবো। এটা বলার সাথে সাথেই নীলা আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। ওকে ওকে, আমি নিচ্ছি। খাবারগুলো কে রান্না করেছে? আমি রান্না করেছি। কেন, খুব মজা হয়েছে তাই না? সবাই আমার রান্নার প্রশংসা করে, বুঝলেন? বুঝলাম, সব ঠিক আছে, তবে তরকারিতে লবণ একটু কম হয়েছে। জনি পানি খাচ্ছিল। আমার এই কথা শুনে জনি আর পানি খেতে পারলো না। গলায় পানি আটকে কাশতে কাশতে বাঁচছে না। কই, লবণ তো ঠিকই আছে, তাই না জনি ভাইয়া? খুব মজা হয়েছে। ও কি বুঝবে, ও তো বাইরের ভাজা পোড়া খেয়েই থাকে। বাসার রান্নার মজা তো বুঝবে না। তুই রুমে যা, আমার লাগলে নিয়ে খাবো। কিসের, কোথায় যাবে? এই না নীলা, তুমি এখানেই থাকো, মেহমানদারি করবে কে? নীলা, গ্লাসে পানি ভরে সামনে এগিয়ে দাও তো। নীলা রাগে ছটফট করছে, আর যখন যা বলছি জটপট তাই করছে। জনি আমার কানে ফিসফিস করে বলল, তুই আজ আমাকে মেরেই ছাড়বি, বুঝেছি। ফিসফিস করে কি বলছিস? কে কাকে মারবে? আস্তে ভাই আস্তে। আগেই বলেছিলাম আজ খাবো না, তাও জোর করেই নিয়ে আসলি, এখন বুঝ।
কে খাবে না? আজ আমি এখান থেকে যাচ্ছি না, সব খাবার শেষ করবেন তারপর। যাই হোক, সেদিনের মতো বেঁচে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হতেই শুয়ে পড়লাম। বিকেলের দিকে ঘুম ভাঙে তিথির ডাকে। এই ফারহান, ওঠো না। ধুর, কাঁচা ঘুম, প্লিজ জ্বালাতন করবি না। শোনো না, আমাকে একটা সাইকেল কিনে দিয়েছে বাসায় চালানোর জন্য, কিন্তু কিভাবে চালাবো তুই একটু শিখিয়ে দিবি? 2 দিন পরে কুরবানির ঈদ। আমি বাসায় যাব। বাসায় থেকে আসার সময় আমার বাইক নিয়ে আসা তোকে সারাদিন ঘোরামো। তাও তুই এখন জ্বালাতন করিস না, লক্ষ্মী বোন আমার। তিথি মন খারাপ করে চলে যেতে লাগলো। আমি হুড়মুড় করে উঠে বললাম, চল তো দেখি তুই কেমন সাইকেল চালাতে পারিস। সত্যি? সত্যি, চল তাহলে। তিথিকে বাসার সামনে ফাঁকা জায়গাতে নিয়ে গেলাম। ও সাইকেলে উঠলো। আমি পেছন থেকে সাইকেলটা ধরে রেখেছি যাতে ও পরে গিয়ে ব্যথা না পায়। পিছন থেকে সাইকেল ধরে রাখার কারণে আমার গাল তিথির গালের সাথে মাঝে মাঝে লেগে যাচ্ছে। কেন? তোর চেহারা থেকে হালকা মিষ্টি সুঘ্রাণ আসতেছে। আমি খেয়াল করছি সব সময় থাকে এই সুঘ্রাণ, তবে সুঘ্রাণটা অস্থির। কত পারফিউম ইউজ করলাম, তাও এত সুন্দর ঘ্রাণ এর কিছু পেলাম না। বাদ দে তো, যত সব আলতু ফালতু কথা। সাইকেল চালাচ্ছিস সেদিকে মন দে। এই যে আমাকে তুই পিছন থেকে শক্ত করে ধরে রাখছিস যাতে আমি পড়ে গিয়ে ব্যথা না পাই। এভাবে সারা জীবন আগলে রাখতে পারবি কি? কি বললি? আগা মাথা তো কিছুই বুঝলাম না। তোর বুঝতে হবে না, উজবুক কোথাকার। যাই হোক, তিথিকে সাইকেল চালানো শিখিয়ে সন্ধ্যার দিকে পাশের বস্তিটার দিকে গেলাম। কারণ সন্ধ্যায় বস্তির সবাই এক জায়গাতে থাকে। সবাইকে উদ্দেশ্য করে জোর গলায় বললাম, শুনেছি প্রতিবার নাকি কুরবানির ঈদে আপনাদের পাশের এলাকায় যে বাসায় বাসায় দরজাতে কড়া নেড়ে লাথি বকাঝকা খেয়ে মাংস আনতে হয়। তবে এইবার আর কাউকে কোথাও যেতে হবে না। ঈদের দিন সহ ঈদের পরের 3 দিনের খাবার আমিই দেব আপনাদের। আমার কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। এবার কুরবানির ঈদে আমার অনেক কাজ, বুঝতে পারছি না কোথায় থেকে শুরু করে কোথায় শেষ করব। ভাবলাম ঈদের আগের দিনই বস্তির সবাইকে খাবারগুলো পৌঁছে দিয়ে দেব। ঈদের আগের রাতে মামার বাসা থেকে আবার আমার বাসায় যেতে হবে। কাল দিন পরই ঈদ। জনিকে ফোন দিলাম, জনিকে আসতে বললাম। এই ঈদে পাশের বস্তির লোকদের জন্য খাবারের ব্যবস্থা করব আমি। এবার আর কাউকে অন্যজনের কাছে হাত পেতে মাংসের জন্য দাঁড়িয়ে থাকতে হবে না। ঈদ এবং ঈদের পর 3 দিনের খাবারের দিয়ে আসবো। এতে তো অনেক খরচ। এত টাকা আছে নাকি? টাকা লাগবে? টাকা লাগবে না, বাট সাহায্য লাগবে। বস্তির প্রায় অনেক লোকজন, আমার একার পক্ষে সব কিছু করা সম্ভব না। তাহলে কি লাগবে শুনি? 100-র উপরে ছেলেপেলে লাগবে। ওকে, চল কাজ শুরু করে দিই। আমি দর্শনকারী কামালের কাছ থেকে যে 3 কোটি টাকা নিয়েছিলাম সেখান থেকে কিছু টাকা উঠালাম। তারপর প্রথমে 25 থেকে 30টা ষাঁড় গরু কিনে এক জায়গায় রাখলাম। এরপর সব থেকে দামি চাউল, সেমাই, গুঁড়া মশলা, চিনি আরও অনেক কিছু জিনিস কিনলাম। ঈদের আগের দিনই ওই ষাঁড়গুলো জবাই করে ছেলেপেলে দিয়ে মাংস ব্যাগে ব্যাগে ভরে নিলাম। প্রতিটা ব্যাগে একটা বস্তির ফ্যামিলির 5 দিনের খাবার রয়েছে। এরপর ট্রাকে সব জিনিসগুলো একসাথে বস্তির সামনে এনে দাঁড় করালাম। ছোট একটা মাইকিংয়ের ব্যবস্থা করলাম। আমি বস্তির সবাইকে উদ্দেশ্য করে বললাম, প্রতিটি ফ্যামিলি থেকে একজন করে লোক লাইনে এসে দাঁড়িয়ে যান। বাকিরা ঘর থেকে বের হবেন না। বের হলে আমাদের কাজ করতে অসুবিধা হবে। সো একে একে সবাই এলো। আমি সবার হাতে জিনিসগুলো পৌঁছে দিয়ে দিলাম। আমি কাজ করার সময় এক পর্যায়ে খেয়াল করলাম জনির সাথে নীলাও এসেছে, বাট আমি কাজে মনোনিবেশন করলাম। হঠাৎ খেয়াল করি নীলা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। যাই হোক, সবাইকে ঠিকমতো জিনিসগুলো দিয়ে দিলাম। আমি তাড়াহুড়া করে শুরু করে দিলাম বাসায় চলে যাব বলে। আরে ঠান্ডা হো প্লিজ, সবে মাত্র রাত 9টা বাজে। এত অস্থির হইলি কেন? তোকে আমি দিয়ে আসবো। আপনাকে একটা পার্সোনাল প্রশ্ন করতে পারি? অবশ্যই। এত কিছু যে করলেন, এতে আপনার কী লাভ? মানে যারা নির্বাচনে দাঁড়াবে
তারাও তো এত বড় একটা কাজ করবে না, আপনি করলেন কেন? মনের শান্তির জন্যে। ওয়াও, গুড। আচ্ছা, এত টাকা কোথায় পেলেন? আমারও একই প্রশ্ন ফারহান, তুই এত টাকা কোথায় পেলি? সব আল্লাহর দান। নীলা বাদ দে তো, ওর কাছ থেকে কথা বের করতে পারবি না, আমি পারি না। জনি ভাইয়া, তুমি ওইদিকে যাও, আমি কথা বের করছি। জনু একটু দূরে অন্য কাজ করতে চলে গেল। এখন আমি আর নীলা হাইওয়ের ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছি। মাঝে মাঝে দু একটা করে গাড়ি যাচ্ছে, বাট ল্যাম্পপোস্টের আলোয় নীলাকে এত সুন্দর লাগতেছিল যে বলে বোঝাতে পারবো না। হালকা বাতাসে নীলার চুলগুলো এলোমেলো ভাবে উঠছে, মৃদু সুঘ্রাণ বেশে আসে নীলার শরীর থেকে। হা করে তাকিয়ে কি দেখছেন? কই কিছু না তো। আচ্ছা, আপনার কি কারোর সাথে রিলেশন আছে? অবশ্যই না। আপনার মতো একটা সুন্দর ছেলের রিলেশন নেই, এটা বিশ্বাস করা মুশকিল। তবে কিছুক্ষণের জন্য মেনে নিলাম আপনার রিলেশন নেই। এখানে একটা প্রশ্ন, আপনি তাহলে রিলেশন করেননি কেন? আপনার মতো সুন্দরী মেয়ে পাইনি বলে। ও মা, আপনার কথায় তো যে কোনো মেয়ে পটে যাবে। যে কারোর সাথে কথা বলার স্বভাব আমার নেই। এই কথা বলতে না বলতে পিছন থেকে একটা বাইক, দুজন ছেলে আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় নীলাকে দেখে একজন অন্যজনকে বলল, মালটা সেই হট, পুরাই মাথা নষ্ট। এই শহরে এমন এক পিসি দেখলাম, পুরাই অস্থির জিনিস। এই কথাটা শোনা মাত্রই আমার মাথা তো গরম হয়ে গেল। আমার শার্টের হাতার মধ্যে সবসময় একটা রড থাকে। সেই রডটা বের করে প্রথমে যে বাইক চালাচ্ছিল তার মাথায় আঘাত করতে না করতে বাইকটা নিয়ে দুজন পড়ে গেল। ফারহান, ঝামেলা করো না প্লিজ, এদিকে তাকাও। এদিকে তাকাতে বলছি না, যেতে দাও এদের, তোমার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। নীলা আমাকে আটকাতে না পেরে জনিকে ডাক দিল। জনি দৌড়ে এলো। নীলা জনিকে সব বললে জনি বলল, থাক ফারহান, আজকের মতো ছেড়ে দে। তুই নীলাকে বাসায় রেখে আস তাড়াতাড়ি। কেন? যেটা বলছি সেইটা কর। ওকে, আমি 2 মিনিটে নীলাকে রেখে আসছি। না ভাইয়া, ফারহানকে এখান থেকে নিয়ে চলো। নীলার কোনো কথা জনি শুনলো না, কারণ জনিও আমার মতোই একবার কাউকে ভালো না লাগলে তাকে মেরেই ছাড়বে। সো জনি নীলাকে নিয়ে গেল। আমি দুজন ছেলের কাছে গেলাম। ছেলেগুলো বাইক থেকে পড়ে গিয়ে ব্যথায় ছটফট করছে। ওদের কাছে যেতেই দেখতে পেলাম ওদের শরীরে নখের আঁচড়ের দাগ, তাও মারাত্মক জখম। তাই মনে খানিকটা সন্দেহ জন্মালো। ওদের দুজনকে জিজ্ঞেস করলাম, কোথায় থেকে আসলি এত রাতে? সত্যি কথা বললে ছেড়ে দেব। তখন ওরা বলল, কিছুক্ষণ আগে রাতের আধারে একা একটি মেয়েকে দেখে আমাদের দুজনের মনে খারাপ কিছু করার ইচ্ছা করলো মেয়েটার সাথে। এরপর আমরা বাইক থেকে নেমে মেয়েটাকে দর্শন করে সেখানে রেখে চলে আসি। দর্শন করার সময় মেয়েটা আমাদের হাত থেকে বাঁচতে নখ দিয়ে এসব দাগ করে দিয়েছে। দুজন ছেলের মুখে থেকে এসব কথা শোনার পর মাথা তো পুরাই নষ্ট হয়ে গেল। কি চলছে এসব? এত দর্শন চললে এখানে আগে জানা ছিল না। তবে এগুলো কারো সামনেই আসে না। আজকে আমি এদের না ধরলে হয়তো এই নিষ্ঠুর ঘটনাটাও চাপা পড়ে যেত। আমি দুজন ছেলেকে বললাম, কোথায় মেয়েটিকে রেখে আসছিস, নিয়ে চল। ওরা দুজন আমাকে সেখানে নিয়ে গেল। শুধু দেখতে পেলাম একটা রক্তমাখা ওড়না। মেয়েটা হয়তো চলে গিয়েছে। এরপর দুজন ছেলেকে এক জঙ্গলে নিয়ে গিয়ে একটা গাছের সাথে বেঁধে ফেলি। আমার ছেলেপেলে সবাইকে বাসায় পাঠিয়ে দিয়ে আমি ওই দুজন এর সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। কেন নষ্ট করলি মেয়েটার জীবন? কি দোষ ছিল তার? মাত্র 5 থেকে 10 মিনিট সুখের জন্য মেয়েটার সারা জীবনের সুখ কেড়ে নিলি? ভাই, ভুল হয়ে গিয়েছে, এবার মতো মাফ করে দিন। মাফ করে দিতাম যদি অন্য কোনো ভুল করে থাকতি। তবে এটার জন্য তোদের কঠিন শাস্তি পেতে হবে। আমি ওই দুজন ছেলের গোপনাঙ্গে এলোপাথারিভাবে লাথি মারতে শুরু করে দিই। এক পর্যায়ে দুজন ছেলে জ্ঞান হারালো। আমি পাশে বয়ে যাওয়া নদী থেকে পানি এনে তাদের মুখে ছিটিয়ে দিতেই তাদের জ্ঞান ফিরে, আর তারা থরথর করে কাঁপতে থাকে। এরপর দুজন ছেলের হাত পা বেঁধে বস্তায় পরে জীবন্ত অবস্থায় পানিতে ফেলে দেই। তখন রাত প্রায় 11টার কাছাকাছি। পকেট থেকে ফোনটা বের করে দেখি তিথি ফোন করেছিল 26 বারেরও উপরে। ফোন হাতে নিতেই আবারও ফোন। আমি ফোনটা রিসিভ করলাম।
হ্যালো, বল। কোথায় তুই? কেন, কি হয়েছে? কেন কি হয়েছে মানে? রাত কয়টা বাজে দেখেছিস? দেখছি তো। আবার বলে দেখছি তো। এত রাত পর্যন্ত বাইরে কেন তুই? এই তো একটু কাজ করলাম, এখনই বাসায় আসছি। ওকে, তাড়াতাড়ি আয়। এই বলে তিথি ফোনটা রেখে দিল। আমি যত তাড়াতাড়ি পারি বাসার দিকে যাচ্ছি। 12টার আগেই বাসায় পৌঁছে গেলাম। বাসায় ঢুকে প্রথমে চুপচাপ ফ্রেশ হয়ে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হতেই দেখি তিথি আমার রুমে। ও, তুই এসেছিস, ভালো হয়েছে। কেমন ভালো? আমার এখনই বাসায় যেতে হবে, তো আমার ব্যাগটা একটু গুছিয়ে দিবি? আমি পারবো না। কেন পারবি না? তুই এরকম করিস কেন? আমি এরকমই। আর প্লিজ ফারহান, ঈদটা এখানেই করে যা না। আমার পাগল পাইছিস? কেন, কি এমন হবে এখানে ঈদ করলে? এখানে ঈদ করলে আমার এলাকার ফ্রেন্ডগুলো অনেক কষ্ট পাবে। এমনিতেই ওদের সাথে অনেকগুলো দিন দেখা হয় না। আবার ঈদের মধ্যেও যদি না যাই তাহলে আমাকে মেরেই ফেলবে ওরা। আর এখানে ঈদ না করলে যে আমি কষ্ট পাবো। চুপ করবি তুই? আচ্ছা, আমার ব্যাগ গোছাতে লাগবে না, প্লিজ তুই এখন এখান থেকে যা। এই বলে আমি ব্যাগ গোছানোর দিকে মনোনিবেশন করি। এমন সময় পিছন থেকে তিথি আমাকে জড়িয়ে ধরলো। আমি তো পুরাই হতবাক হয়ে গেলাম। এই কি করছিস? প্লিজ স্যার, মামি দেখলে খারাপ ভাববে। আম্মু যা ভাবার ভাববে, তবে আমি তোকে ছাড়ছি না আজকে। পাগলিটা বলে কি? আচ্ছা, কথা দিলাম ঈদের পর 2 দিন থেকেই চলে আসব। বিশ্বাস করলাম না। তো তোকে বিশ্বাস করতে হলে আমাকে কি করতে হবে শুনি? আমার এক গালে কিস করতে হবে। এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। বেশি হলে বেশি, কম হলে কম। ভয় পাস না আমাকে? আমি কিন্তু অনেক খারাপ। এই কথা বলার সাথে সাথে তিথি আমার গালে হালকা করে চড় মেরে বলল। কি করবি তুই? হ্যাঁ, ভয় দেখাতে গিয়ে আমি নিজেই এখন ভয় পাচ্ছি। প্লিজ লক্ষ্মী বোন আমার, আজকের মতো ছেড়ে দে। আমি প্রমিস করলাম ঈদের 2 দিন পরেই চলে আসব। 3 বার প্রমিস কর। প্রমিস প্রমিস প্রমিস, এবার হয়েছে তো। আমি ব্যাগ গুছিয়ে মামা মামির সাথে দেখা করতে গেলাম। ওনারাও যেতে দিতে চাইলো না। তবু কার কথা না শুনেই বাসা থেকে বেরিয়ে পড়লাম। তবে বাসা থেকে বের হওয়ার সময় তিথি গেটের সামনে তো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, যতক্ষণ পর্যন্ত আমাকে দেখা যাচ্ছিল। সো আমি গাড়ি খুঁজতে খুঁজতে সামনের দিকে যেতে থাকলাম। তবে একটা গাড়িও পাচ্ছি না। বাসায় যাব, কোনো গাড়ি পাচ্ছি না। ঈদের আগের রাত, তাও কেমন যেন চারদিকটা নির্চুপ। হঠাৎ করে সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। ড্রাইভার আমার বাসার দিকে যাচ্ছিল। আমি উঠে পড়লাম। ড্রাইভারের সাথে জমিয়ে আড্ডা দিতে দিতে যাচ্ছিলাম, ভালোই লাগলো। এমন সময় সামনে রেলপথ পড়লো। আমাদের আসার সাথে সাথেই একটি ট্রেন আসতেছিল। দূর থেকে দেখতে পেলাম বিকট আওয়াজ করে ট্রেনটি আসতেছে। তো আমরা সামনে যেতেই পারলাম না, এক পাশে আটকা পড়লাম। এমন সময় দেখি পাশের রাস্তা থেকে এক মেয়ে রেলপথে মাঝামাঝি শুয়ে পড়ল। আমি তো অবাক হয়ে গেলাম, কারণ অনেক শুনেছি এভাবে আত্মহত্যা করার কথা, তবে কখনো মুখোমুখি হয়নি। আমি গাড়ি থেকে নেমে মেয়েটার দিকে দৌড়ে যাচ্ছিলাম, কাছাকাছি এসেও পড়েছিলাম। ঠিক তখনই চোখের পলক ফেলতে না ফেলতেই মেয়েটার উপর দিয়ে ট্রেনটা চলে গেল। মেয়েটার এত কাছে ছিলাম, ট্রেনের নিচে থেকে মেয়েটার শরীরের অংশ টুকরো টুকরো হয়ে আমার শরীরে এসে পড়ল। কি এক নির্মম দৃশ্য! আমি 1 মিনিটের জন্য সেখানেই থমকে দাঁড়িয়ে রইলাম। আমার ড্রাইভার এসে আমাকে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে বলল, বাবু সাহেব, ওখানে এখন পুলিশ আসবে, বহুত ঝামেলা হবে, আমাদের এখানে থাকা যাবে না। আমি তখনও কথা বলতে পারছি না, এক দৃষ্টিতে লাশটির দিকে তাকিয়ে রইলাম। এদিকে ঘটে গেল চোখের পলকেই। যাই হোক, বাসায় পৌঁছালাম রাত 3টার দিকে। গিয়ে গোসল করতে গেলাম, কারণ আমার শরীরে রক্তে মাখামাখি। আম্মু জিজ্ঞেস করেছিল এত রক্ত কিসের, বাট কিছু না বলেই এসে গোসল করে শুয়ে পড়লাম। ফজরের আজানের সাথে সাথে বাইরে থেকে আমার ফ্রেন্ডগুলো আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। কাঁচা ঘুম ছিল, তবু অনেক কষ্টে উঠে নিচে গেলাম। আমাকে সবাই জড়িয়ে ধরেও আর বলল, তাড়াতাড়ি গোসল করে ঈদের কাপড় পরে বের হ। কেন, কোথায় যাবি তোরা? 50টা বাইক ম্যানেজ করা শেষ, ঈদের নামাজের আগেই ঘোরাফেরা করব। এবার তো কুরবানি ঈদ, তাই ঈদের পর কাজ থাকবে। আমি তাড়াতাড়ি আবারও বাসায় ঢুকে ফ্রেশ হতে শুরু করলাম।
কারণ আমার এরকমভাবে ঘুরতে অনেক মজাই লাগে। তাও আবার ঈদের দিন সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি পরে আমার বাইক নিয়ে বের হলাম। যে সকালে মানুষের ঘুমোয় ভাঙেনি, সেই সকালে পুরো এলাকা কাঁপিয়ে সবার ঘুম ভেঙে দিচ্ছি। মেয়েরা এত বাইকের শব্দ শুনে বাসার ছাদে উঠে আমাদেরকে দেখছে। সুন্দর মিষ্টি বাতাসের সাথে অনেকগুলো ফ্রেন্ড। আমার বাইকে আমি একাই, বাকি সবার পিছনে একজন করে। আজ অনেকদিন পর মনের সুখে ঘুরতে পারছি। তবে মাঝে মাঝে রাতের ঘটনা মনে পড়লেই চোখে ঝাপসা দেখি। এমন সময় তিথি ফোন দিল। তখন সবাই বাইক রেখে আড্ডা দিচ্ছিলাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। কি করছিস এত সকালে? একবার ফোন দিতেই রিসিভ। আর বলিস না, রাতে একটু ঘুমাতে পারি নাই। কেন? আমার কথা মনে পড়ছে খুব, তাই না? মোটেও না। তাহলে কেন ঘুম আসেনি? বাদে তো সব পরে বলবো, ওখানে গিয়ে। ওকে। আচ্ছা, তোকে একটু পরে ফোন দিচ্ছি। এই বলে ফোনটা রেখে সিগারেট জ্বালালাম। এমন সময় আবার আমার ফোনের রিংটোনটা বেজে উঠলো। ফোনটা পকেট থেকে বের করতে নাই দেখি অচেনা নাম্বার। রিসিভ করতেই ওপাশ থেকে চেনা কণ্ঠে এক মেয়ে বলল, ঈদ মোবারক। ঈদ মোবারক। তবে কে আপনি? নাম্বারটা অচেনা, তবে কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগছে। আমি নীলা, ভাইয়ার ফোন থেকে আপনার নাম্বারটা নিয়েছি। ও তুমি, কেমন আছো? এই তো ভালো, আপনি কেমন আছেন? ঠিক আপনার হাতের ফোনটা যেমন আছে। মানে এটা আবার কেমন জবাব? তোমার মতো কিউট একটা মেয়ের স্পর্শে যে ফোনটা পাচ্ছে সে তো অবশ্যই ভালো থাকার কথা। তাই আমিও আপনার ফোনের মতো ভালোই আছি। বাহ, মন ভুলানো কথা। তবে আমার ফোন তো ভালো নেই। আমার ফোনের সমস্যা, ওই সমস্যা। বুঝেছি। এত কিউট একটা মেয়ের স্পর্শ পেলে যে কারোরই সমস্যা হবে, আর ওইটা সাধারণ মাত্র ফোন। আপনি খুব মজা করে কথা বলেন। সব কথা তেরা বেকার জবাব দিতেই ভালো লাগে। আচ্ছা এখন রাখি, একটু পর ফোন দিব, কেমন? ওকে, মনে করে ফোন দিবেন কিন্তু। ওকে। নীলার ফোনটা রেখে আবারও বাইক নিয়ে ছুটলাম। অবশেষে বাসায় ফিরলাম। তবে বাসার ভিতরে ঢোকার সময় ভিতর থেকে শুনতে পেলাম আব্বু আম্মু আমার বিয়ে নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। আমি দরজাতে কান লাগিয়ে সব শুনতে থাকি। ছেলেটা কেমন যেন মাঝে মাঝে অদ্ভুত আচরণ করে, তাই ভাবছি ছেলেটাকে বিয়ে করিয়ে দেব। আমারও তাই মনে হয়। তাহলে এরা আমার ওড়াউড়ি বন্ধ করতে চাচ্ছে? তাহলে তোমার ভাইয়ের সাথে কথা বলে দেখো, তিথিকে আমাদের ঘরের বউ করে আনতে পারলে অনেক ভালো হবে। মেয়েটা যেমন সুন্দরী তেমনি লক্ষ্মী। তুমি বলার আগেই ভাইকে বলেছি, ও নিতে রাজি। তাহলে তো হয়েই গেল। সময় করে একদিন তাহলে তাদের বাসায় যেতে হবে। আমি তখনই দরজাটা দপাস করে খুলে ভিতরে সেই চিল্লাচিল্লি শুরু করে দিই। কিসের বিয়ে, কার বিয়ে, মানি না, মানবো না। এখনই আমি বিয়ে করব না। তিথিকে তো আরো করবো না। চুপ পেয়াদার ছেড়ে। সেই তুমি যাই বলো, বিয়ে তো আমি করছি না। দেখ, তোর বাবা কিন্তু হার্টের রোগী, তাকে বেশি চাপ দিচ্ছিস না। ঠিক তখনই আব্বু হঠাৎ করেই বুকে হাত দিয়ে চিৎকার করে বলে উঠল, ইস, বুকটা যেন কেমন ব্যথায় চিনচিন করছে, একদম অবশ হয়ে যাচ্ছে। ওগো, তোমার কি হয়েছে? দাঁড়াও, আমি মালিশ করে দিচ্ছি। মনে মনে ভাবলাম এদেরকে কেউ নাটক বা বাংলা ছায়াছবিতে নিচ্ছে না কেন? এরা তো খুব ভালোই অভিনয় করতে পারে। ভয় দেখাচ্ছ নাকি? ভয় দেখাচ্ছি। তুই কি করবি? আমি আর কিছু করব না। বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয় পাবো আর তোমাদের শুটিং দেখব। চুপচাপ যেভাবে যা বলছি তাই কর। ওকে, তোমরা যেটা ভালো বুঝো সেটাই করো। আমার জীবনের উপর তো আমার কোনো অধিকার নেই। এই বলে আমি চুপচাপ রুমে চলে আসলাম। ভাবছিলাম ঈদটা একটু ভালো করে কাটাবো, কিন্তু সেটা আর হলো না। ঈদের নামাজ শেষ করে সারাদিন অনেক কাজ করার পর সন্ধ্যার দিকে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিতেই তিথির ফোন। হ্যালো, বল। বাসায় কি চলতেছে শুনেছিস? না, কেন, কি হয়েছে? তোর আর আমার বিয়ে নিয়ে বাসায় তো পুরো হই হুল্লোড় বেজে গিয়েছে। তো আচ্ছা, তোর কি মনে হয় আমি তোকে বিয়ে করব? কেন বিয়ে করবি না আমায়? ভুলে ভাববি না, আমি তোকে বিয়ে করব না। কেন? আমাকে তোর ভালোই লাগে না বুঝি? ভালো লাগার কথা যখন উঠেছে তাহলে শোন,
আমি নীলাকে পছন্দ করি। আমাকে পছন্দ করিস না? করি তো, তবে বোন হিসেবে। ও আচ্ছা, রাখছি, ভালো থাকিস। আর শোন, বাসায় বলবি আমাকে তোর ভালো লাগে না, ওকে? আমি কেন বলতে যাব? তোর সমস্যা তুই বল গিয়ে, আমাকে বলছিস কেন? তুই তো জানিস আব্বু হার্টের রোগী, তখন কখন কি হয়ে যাবে তাই বলি না। তাহলে আমাকে বলেও লাভ নেই। এই বলে তিথি ফোন রেখে দিল। তো বুঝতেছিলাম না কি করব। এমন সময় নীলার ফোন। অনেকক্ষণ থেকে আপনাকে ফোন দিচ্ছি, তবে ওয়েটিং পাচ্ছি। ও বলো। সেদিন দুজন ছেলে আমাকে ট্রিজ করেছিল বলে আপনি এত রেগে গিয়েছিলেন কেন? এমনি তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমি সেই একই কাজ করতাম। ও, অন্য কেউ থাকলে একই কাজ করতেন? আমি চুপ করে রইলাম। কি হলো, চুপ কেন বলেন? জানি না। আপনি কি আমাকে পছন্দ করেন? আমি হ্যাঁ বলতে গিয়েও আবার চুপ হয়ে গেলাম। কেউ কি আছেন? চুপ কেন, কিছু তো বলেন। হ্যাঁ, পছন্দ করি। তাই কি হয়েছে? সত্যি? সত্যি। আপনি আমার সাথে দেখা করতে পারবেন? ওকে, কালকে আমি মামার বাসায় আসব, তারপর তোমার সাথে দেখা করব। আচ্ছা। ওকে, এখন রাখি, পরে কথা বলবো। এই বলে ফোনটা রেখে দিয়ে সিগারেট কিনতে বাইরে চলে গেলাম। রাত প্রায় 8টা বেজে গিয়েছে। মাথাটা কেমন যেন গরম হয়ে রয়েছে। দোকান থেকে সিগারেট কিনে সিগারেট খেতে খেতে বাসায় আসতেছিলাম। এমন সময় আমার এক পাড়াপড়শি কাদের কাকা আমার পাশে দিয়ে যাওয়ার সময় আমাকে বলে উঠল, খুব বড় হয়ে গেছিস তাই না? বড়দেরকে সেফ দিতেও শিখিস নাই। সরি কাকা, ভুল হয়ে গিয়েছে, দেখতে পাইনি। দেখতে পারবি কেমন করে? তুই তো আকাশ দিয়ে উড়িস, শুনতেছি। ভালোভাবে কথা বলো, মেজাজ এমনিতেই গরম হয়ে রয়েছে। ও মা, কি করবি তুই? ভয় দেখাস নাকি? তখনই সিগারেটে একটা টান দিয়ে সব দোয়া কাকার মুখের উপর দিয়ে বললাম, কেমন কাকা তুমি? নিজেই নিজের সম্মান নষ্ট করছো। বেশি পাকনামি করবা না, তুমি আমার নিজের আপন কাকা নাও, এটাও মনে রাখো। বাপ রে বাপ, তোর বাপ আমাকে দেখে সিগারেট সেফ দেয়, আর তুই তার ছেলে, বিশ্বাস হচ্ছে না। এই কথা বলতে না বলতেই সেই কাকার নাকে ঘুষি মেরে বসি। রক্ত যেন ছিটকে আমার শরীরে এসে পড়লো। রাতের আধারে ভালোভাবে দেখতেও পারছি না, তাও ইচ্ছে মতো মারলাম কতক্ষণ। হঠাৎ করে পেছন থেকে কে যেন আমার মাথায় আঘাত করলো। আমি তখনই জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতেই দেখি আমি হসপিটালের বেডে শুয়ে আছি। কি করেছিলি কাদেরের সাথে, যে কাদের আর তার ছেলে মিলে তোকে এভাবে মেরেছে? আমি খেয়াল করলাম আমার শরীরে অনেক দাগ, তার মানে আমি জ্ঞান হারানোর পর ও আমাকে মেরেছে অজ্ঞান অবস্থায়। তখনই জনির ফোন। হ্যালো, হসপিটাল থেকে পারলে নিচে নাম, আমি আমার ছেলে ফেলে নিয়ে এসেছি হসপিটালের নিচে। কোন কাদের তোকে মেরেছে তাকে তুলে নিয়ে যাব, এদের লাশ কুত্তা দিয়ে খাওয়াবো। বুঝলাম না, সামান্য বিষয় নিয়ে এত কিছু হয়ে যাবে। যাই হোক, আমার বেশি ক্ষতি হয়নি। আমি বেড থেকে উঠে নিচে যাচ্ছিলাম, এমন সময় পেছন থেকে আব্বু আমাকে টেনে ধরলো। কোনোভাবে সেখান থেকে নিচে নেমেই ঝনির বাইকের পেছনে বসলাম। চল এবার। কাদের কালকে আমায় বলেছে আমি নাকি আকাশ দিয়ে উড়ি, আজকে কাদেরকেও আমার সাথেই আকাশে নিয়ে যাব। জনিকে নিয়ে কাদেরের বাসায় গেলাম কাদেরকে উঠিয়ে আনতে। তবে আমাদের আসার খবর পেয়ে কাদেরের সাথে ছেলেসহ দুজন বাসা থেকে পালিয়ে গিয়েছে। যাই হোক, জনিকে বললাম, থাক আজকের মতো বাদ দে, নেক্সট টাইম যদি এমন হয় তাহলে তোকে ফোন দেব। ওকে, ফোন দিবি কিন্তু। জনিকে বিদায় করে দিয়ে আমি বাসায় আসলাম। শরীরটা খুব দুর্বল, তাই আম্মু বিছানা করে দিয়ে আমাকে ঘুম আসতে বলল। আমি বাচ্চাদের মতো বিছানাতে শুয়েই ঘুমিয়ে পড়েছি। সন্ধ্যার দিকে ঘুম ভাঙল। খেয়াল করলাম আমার চুলগুলো কে যেন টিপছে। খুব আরাম লাগছে, তাই আর চোখ খুললাম না। চোখ খুললেই চুলগুলো আর টিপে দিবে না। তবে মনে মনে ভাবছি, কে এটা? নিশ্চয়ই কোনো মেয়ে হবে, কারণ হাতটা খুব নরম ছিল। যাই হোক, ধৈর্য ধরে আর থাকতে পারলাম না, তাই চোখ খুলেই ফেললাম। আমি চমকে গেলাম, এ তো তিথি। কিরে, তুই এখানে কি করছিস? হবু স্বামীর মাথা টিপে দিচ্ছি। মানে কি? আর তুই কখন আসলি? একটু আগেই। তুই কি বলছিস এইগুলা? কে কার হবু স্বামী? কেন, জানিস না বুঝি? কই না তো। এই কথা বলতে না বলতে তিথি আমাকে লম্বা একটা লিপ কিস করে আমার ঠোঁটটা হালকা
ছিঁড়ে ফেললো। আমার তো জ্ঞান হারানোর মতো অবস্থা। কি করলো তিথি? আম্মু, আম্মু। চুপ চুপ, আম্মুকে ডাকলে খবর আছে। কি করবি তুই? হ্যাঁ, কি করব দেখবি? দেখি। তখন তিথি আবারও কিস করতে থাকলো। আমি আর সহ্য না করতে পেরে নিচে চলে আসলাম। এসে আম্মুর কাছে বসে রইলাম। আম্মুকে বললাম, তুমি তিথিকে আমার রুমে যেতে দিছো কেন? কেন, ও কি করেছে? কি করে নাই তাই বলো। যাক বাবা, বাদ দে, কিছুদিন পর তো তোরই বউ হবে। ধুর, তুমিও শুরু করে দিয়েছো। এই বলে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। নীলার কথা খুব মনে পড়ছিল। আজ তিথির জায়গায় নীলা থাকলে কতই না ভালো হতো। নীলাকে ফোন দিলাম। হ্যাঁ নীলা, কই তুমি? অমিত বাসাই। কেন? বাসা থেকে বের হও, আমি তোমার বাসার মোড়ে বাইক নিয়ে তোমার জন্য অপেক্ষা করছি। ওকে, 2 মিনিট, আমি আসছি। 2 মিনিটও লাগেনি নীলার আসতে। নীলা ঠিক মতো রেডিও হতে পারেনি, বুঝতেই পারছি। নীলা চুল ঠিক করতে করতে আমার বাইকের পিছনে উঠে পড়লো। আমি নীলাকে নিয়ে একটি রেস্টুরেন্টে গেলাম। কি ব্যাপার, হঠাৎ এমনভাবে নিয়ে আসলেন? তখনই আমি নীলাকে আমার বিয়ের বিষয়ে সব কথা খুলে বলি। সব কিছু শুনে নীলা চুপ করে রইল। ভালোবাসো আমায়? অনেক। আমার সাথে পালিয়ে যেতে পারবে? পারবো। সত্যিই পারবে তো, নাকি পরে সমস্যা করবে? বললাম তো আমি রাজি। আপনি যখন বলবেন আমি তখনই চলে আসবো। আচ্ছা, আমাকে একটা কিস করবা? করতে পারি, বাট বলে নিলেন কেন? কারণ তিথি আজকে আমাকে কিস করেছে। যখন ও কিস করেছে তখন তোমার চেহারা আমার সামনে ভেসে উঠেছিল, তাই তোমার সাথে দেখা করতে ছুটে চলে আসলাম। ওকে, দিচ্ছি, তবে আমি না বলা পর্যন্ত চোখ খুলবেন না। ওকে। তারপরেও বিশ্বাস নেই। এই বলে নীলা ওর হাত দিয়ে আমার চোখ আটকে দিয়ে তারপর আলতো করে আমার ঠোঁটে ঠোঁট লাগালো। এতে আমার পুরো শরীর ঘেমে একদম শেষ। এরপর আমার চোখের ওপর থেকে হাতটা সরাতে রেস্টুরেন্টের বাহির থেকে জনির, মানে নীলার ভাইয়ের এক ক্লোজ ফ্রেন্ড, আমাদের সব কিছু দেখলো। আমি ছেলেটার দিকে তাকাতেই ছেলেটি চুপচাপ চলে গেল। নীলা ভয়ে ভয়ে বলল, যদি ভাইয়াকে আমাদের ব্যাপারে সব বলে দেয় তাহলে কেমন হবে? যা হবার পরে দেখা যাবে। কেন, ভয় পাচ্ছ নাকি? আপনাকে হারানোর ভয় পাচ্ছি, তাছাড়া আমার কোনো ভয় নেই। কিছু হবে না, চিন্তা করিও না। আমি সুযোগ বুঝে বাসা থেকে চলে এসে তোমাকে নিয়ে যাব। আচ্ছা চলো, তোমাকে নামিয়ে দিয়ে আসি। নীলাদের বাসার অনেকটা আগেই বাইক থেকে নামিয়ে নীলাকে একটি রিকশায় উঠিয়ে দিলাম। তবে আমিও মনে মনে ভাবতেছি, নীলার আর আমার কথা যদি জনির কান পর্যন্ত যায় তাহলে আমি নীলাকে হারাবো তো হারাবো, সাথে তিথিকেও হারিয়ে ফেলবো। অবশ্য তিথিকেও হারিয়ে ফেললেও আমার কোনো সমস্যা নেই, কারণ তিথিকে ছোটবেলা থেকে বোনের নজরে দেখে আসছি। হুট করে বউ অসম্ভব, ওইভাবে তিথির উপর আমার কোনো ফিলিংস কাজ করে না। যাই হোক, যখন যা করব সব ঠান্ডা মাথায় করব, ভেবেচিন্তে করতে হবে। বাসা থেকে তিথির আর আমার সাথে বিয়ে ঠিক করা হয়েছে। এমনকি বাসায়ও এ বিয়ের সব কাজকর্ম শুরু করে দিয়েছে। 2 দিন পর বিয়ে। আমার তো আগে থেকেই প্ল্যান করা যে বিয়ের আগের রাতে নীলাকে নিয়ে পালাবো। এমন সময় তিথির ফোন আসলো। বল। এভাবে কথা বলছো কেন? আচ্ছা শোনো, আমার কিছু শপিং করতে হবে, তুমি কি আমার সাথে যেতে পারবে? না। ও আচ্ছা। এইটুকু বলেই তিথি ফোনটা কেটে দিল। কিছুক্ষণ পর, কিরে ফারহান, তোর শপিং করতে হবে না? না, আর আমার তো সব কিছু আছেই। ওগুলাই হবে না, আমি কিছু টাকা দিচ্ছি, তিথি এসেছে, তিথিকে নিয়ে শপিং করে দে, তোর সব কিছু কিনে নিয়ে আয়। মনে মনে ভাবলাম, এই ব্যাপার তিথি ভালোভাবেই জানতো আমি আব্বুর মুখের উপর কথা বলতে পারি না, তাই ফাজিল মেয়েটা আব্বুকে দিয়ে আমাকে রাজি করালো। কি আর করার, এখন যেতে তো হবেই। তো তিথিকে নিয়ে শপিংয়ে বেরিয়ে পড়লাম। খেয়াল করলাম তিথি নিজের জন্য জিনিস কম কিনে আমার জন্যই বেশি কিনছে। তো ওই, তোর শপিং তুই কর, আমারটা করার দরকার কি? দরকার আছে। কি দরকার? তোর জন্য জিনিস কিনতে ভালো লাগে আমার। এই কথা শুনে আমি আর একটা কথাও বললাম না, কারণ তিথি আমার আর নীলার কথা সব জানে। তবু আমার প্রতি তার এত ভালোবাসা।
আমার প্রতি তিথির ভালোবাসা দেখে মাঝে মাঝে আমি নিজেই ইমপ্রেস হয়ে যাই। শপিং শেষ করে বাসায় ফিরছিলাম, এমন সময় তিথি বলে উঠল, ওই ফারহান, ছোট করে একটা কিস করবি? সেদিন আমি দিয়েছিলাম, আজ অন্তত তুই দে। কি দরকার শুনি? থাক, লাগবে না। গুড গুড গার্ল। তিথিকে বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। নীলার সাথে আমার প্রায় সব সময় ফোনে কথাই হয়। সন্ধ্যার দিকে ছাদে অনেকগুলা সিগারেট নিয়ে বসে একটার পর একটা সিগারেট শেষ করি আর নীলার সাথে ফোনে কথা বলি। আজও তার ব্যতিক্রম কিছু হলো না। আজকে প্রতিদিনের মতো ছাদে বসে নীলার সাথে কথা বলছিলাম, এমন সময় তিথির বারবার ফোন দিচ্ছে। আমি নীলার ফোন কেটে দিয়ে তিথিরটা রিসিভ করলাম। তোকে বলছি না দরকার ছাড়া ফোন দিবি না? দরকার আছে। ও, দরকার আছে বুঝি? আচ্ছা শুনি কি দরকার তোর? তোকে খুব মিস করছি, তবে আমার কেন জানি না মনে হয় আমি তোকে হারিয়ে ফেলবো। আর কিছু বলবি? এতটা অবহেলা করিস না। এখনো বাসার বাইরে আমার বিয়ের প্রস্তাব নিয়ে অনেক লোক দাঁড়িয়ে থাকে। ও, তাহলে এখন থেকে একটা বিয়ে করে নে না। অন্য কাউকে বিয়ে করার থাকলে এতদিন তোর পিছনে কুত্তার মতো ঘুরঘুর করতাম না। আর তোর কাছে হয়তো নীলা সুন্দরী, কিন্তু অন্য কাউকে জিজ্ঞেস করছি, নীলা আর আমার মাঝে কে সুন্দর বেশি? তাহলে সঠিক উত্তর পেয়ে যাবি। সুন্দরী বলে এত অহংকার করা ঠিক না, আর আমি সুন্দর নিয়ে কথা বলি নাই। অহংকার? তুই আমাকে মানুষ মনে করলে তবেই তো আমি অহংকার করব, কিন্তু তুই তো আমাকে মানুষই মনে করিস না। একটা মানুষকে কেউ এতটা কষ্ট দেয় না যতটা তুই আমাকে দিচ্ছিস। আমি চুপ করে রইলাম, কারণ তিথি ভুল কিছু বলেনি। তিথিও কিছুক্ষণ চুপ করে রইল। তবে ও যখন চুপ ছিল তখন আমি ফোনের ওপাশ থেকে চাপা কান্নার শব্দ শুনতে পেয়েছি। তার মানে তিথি কান্না করছে। তিথি তখন বলে উঠল, সরি তোকে এত রাতে ফোন দিয়ে ডিস্টার্ব করার জন্য। সরি নীলার সাথে কথা বলায় বাধা দেওয়ার জন্য। সরি তোর মনে কষ্ট দিয়ে এত কথা শোনানোর জন্য। সরি তোর একটা ফোনের জন্য রাতভর অপেক্ষা করে থাকি। সরি তোকে এতটা ভালোবাসার জন্য। কাঁদতে কাঁদতে এগুলো বলে ফোনটা রেখে দিল। আমাকে কথা বলার কোনো সুযোগই দিল না। আমি তিথিকে তখনই আবার ফোন দিলাম, তবে ও ফোন বন্ধ করে রেখেছে। তিথি এসব কথা এমনভাবে কাঁদতে কাঁদতে বলেছে যে আমার শরীরের লোম সব দাঁড়িয়ে গিয়েছে। আমি দাঁড়াতেও পারছি না। এমন সময় নীলার ফোন। আমি ফোনটা কেটে আবার ফোন অফ করে রেখে দিলাম। অনেকদিন হলো ছাদে ঘুমাই না। আগে নেশা করতাম যখন, তখন বেশিরভাগ ছাদেই ঘুমাতাম। ছাদে আমার ছোট একটা চৌকির মতো কাঠের সুন্দর একটা বিছানা আছে। ভাবলাম আজকে আর নিচে যাব না, ছাদে চাঁদটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ব। চৌকিতে শুয়েই আমি সিগারেট জ্বালালাম। ফোনটা অন করে ফ্লাইট মোড অন করলাম যাতে কারো ফোন না আসে। তারপর একটা গান ছেড়ে দিলাম ফোনে। চারটার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। তখন যে সিগারেট শেষ হয়ে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠতেই নিচে অনেক চিল্লাচিল্লি চেঁচামেচি শুনতে পেলাম। মানুষ মারা গেলে যেমন চিল্লাচিল্লি চেঁচামেচি করে ঠিক তেমন। এমন চিৎকার শুনে বুকের ভিতরটা ধপাস করে উঠল। কার কি হলো সেটা দেখতে আমি দৌড়ে নিচে গেলাম। আর নিচে নেমে যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার চোখ তো একদম কপালে উঠে গিয়েছে। ঘুম থেকে উঠে দৌড়ে নিচে গিয়ে দেখতে পেলাম পাশের বাসার মেয়েটা আমাদের বাসার সামনের গাছটাতে এসে গলায় রশি দিয়ে ফাঁসি দিয়েছে। আমি তো পুরাই হতবাক, কারণ মেয়েটা অনেক ভালো ছিল। দেখা হলে ভাইয়া ছাড়া কথাই বলতো না, সব সময় হাসি মুখেই থাকতো। কি এমন করেছে এই মেয়েটা যে এমন করলো? লোকের মুখে শুনলাম এই মেয়েটার পেটে নাকি বাচ্চা ছিল। এটা শুনে মেয়েটার বিএফ মেয়েটার সাথে ব্যাকআপ করে দিয়েছে। এর জন্য মেয়েটা আত্মহত্যা করেছে। আমার ফ্রেন্ডদেরকে ফোন দিলাম, বললাম সবার মুখে তা শুনছি, এটা কি সত্যি? মানেটা কি তাড়াতাড়ি বল। আমার রাগ দেখে সবাই তো ভয়ে কাঁপতে থাকলো। সব সত্যি। আর ছেলেটা তোর আর আমার এখানে সবার ফ্রেন্ড, তাই বাদ দে এসব। তোর সাহস তো কম না,
আমার চোখের দিকে তাকা। চিনছস আমাকে? একটা মেয়ের জীবন নষ্ট করেছে, আর সে আমার ফ্রেন্ড বলে ছেড়ে দেব? তাহলে কি করবি? কি করব পরে বুঝবো, আগে বল আমার কোন ফ্রেন্ড এখানে আছে কি? না, ও তো আসেনি, রবিন এই কাজটা করেছে। রবিন? আমার তো ক্লোজ ফ্রেন্ড, তাও এমনটা করলো? আমি রবিনকে খুঁজতে বেরিয়ে পড়লাম। রবিনের ভাগ্য ভালো ছিল না, তাই ও নিজেই আমার সামনে এসে পড়ে গেল। ও ভাবতেছে আমি কিছু বলবো না বা আমি কিছু জানিই না। কিরে ফারহান, একা একা কই যাস? আরগুলা কই? আরগুলাকে পিছনে রেখে আসছি, তুই একটু আমার সাথে চল তো, সামনে একটু কাজ আছে। রবিনকে নিয়ে একটা নির্জন জায়গায় গেলাম, যেখানে 2 দিনের মধ্যে কেউ আসবে না। কিরে ফারহান, এমন এক নির্জন জায়গাতে তোর আবার কিসের কাজ? মেয়েটার কি দোষ ছিল রে? কোন মেয়েটা? তখনই কানে নিচে ঠাটিয়ে একটা চর মারলাম। কিরে মারছিস কেন? মেয়েটা আত্মহত্যা করেছে, তাতে আমার কি? আমি বলেছিলাম নাকি আত্মহত্যা করতে? বোকার মতো কথা বলবি না, কারো কথায় কেউ আত্মহত্যা করে না, কিছু লোক আত্মহত্যা করাতে বাধ্য করে। মেয়েটা মরে গিয়ে ঠিক কাজ করেছে, কারণ মেয়েটা বুঝে গিয়েছে তার আর এখন বেঁচে থেকে লাভ নেই। যেমন এখন তোর এখন বেঁচে থাকার আর অধিকার নেই। এটুকু বলা শেষ হতে দেরি হয়েছে, তবে মার শুরু করতে দেরি হয়নি। প্রথমে গোপন অঙ্গে লাথি মেরে অজ্ঞান করে দিয়ে, পরে পানি দিয়ে আবার জ্ঞান ফিরালাম। এরপর আবার সেই একই জায়গাতে অনেক শক্তি নিয়ে একটি লাথি মারলাম। সাথে সাথে রবিন চিৎকার করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। রবিনের লাশটা বস্তায় ভরে একটা জায়গায় পুঁতে রাখি। এটা আমার 6 নাম্বার মার্ডার। বাসায় যেয়ে ফ্রেশ হলাম, কাল আমার বিয়ে, কি সময় কি ঝামেলা। যাই হোক, আমি আজকে নীলাকে নিয়ে পালিয়ে যাবই। নীলাকে ফোন দিয়ে রেডি হতে থাকতে বললাম। রাতের দিকে ব্যাগ গোছানো শুরু করছি, কিছুক্ষণ পর বাসা থেকে বের হব। এমন সময় তিতির ফোন। চলে যাচ্ছিস তাই না? কোথায় যাচ্ছি আমি? আমি সব কিছু জানি। আজ তুই নীলাকে নিয়ে পালিয়ে যাবি তাই না? ওকে, সমস্যা নেই। তোকে আমি প্রচণ্ড ভালোবাসি, তাই তুই সুখী থাকলে আমিও খুশি। চলার পথে ভুল বেয়াদবি মাফ করছি। যাই হোক, ভালো থাকিস, নিজের যত্ন নিবি, কিন্তু প্লিজ নীলাকে আমার মতো কষ্ট দিস না। বাই। এটুকু বলে ফোনটা রেখে দিল। আমি বিছানায় বসে পড়লাম আর ভাবতে লাগলাম আমার একার জন্য অনেকের হাসি মুখটা নষ্ট হয়ে যাবে। আর তার মধ্যে আব্বু আবার হার্টের রুগী, তাই নীলাকে ফোন দিয়ে বলার সাহসই হয়নি যে আমাদের প্ল্যান ক্যান্সেল, তোমাকে বিয়ে করা সম্ভব না। আমার জন্য তিথি পারফেক্ট, এইসব কথা নীলাকে বলতে পারবো না, তাই ফোনটা অফ করে রাখলাম। চুপচাপ 2টা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে সুন্দর করে পরিপাটি হলাম জামাইয়ের মতো। আমাদের বাসার সবাইকে বললাম যে তোমরা গাড়ি নিয়ে যাবে আগে, আর যে বলবে ফারহান আসেনি, এ বিয়ে হবে না, তখন আমি বাইক নিয়ে তিথিদের বাসায় ঢুকবো। এমন করলে কি হবে? তাই কি একটা ভাবসাব হবে, তুমি বুঝতেছো কি? ও আচ্ছা, তুই যেহেতু আমাদের কথা মতো তিথিকে বিয়ে করেছিস, তাহলে আমরা তোর জন্য এটুকু তো করতেই পারি। আম্মুকে একটা কিস দিয়ে আমার মতো করে বাইকটাকেও ফ্রেশ করলাম। এরপর গাড়ি নিয়ে আমার কথা মতো একে একে সবাই বিয়ে বাড়িতে ঢুকলো আর বলল ফারহান আসবে না। তখন তিথির বাসার লোকেরা অবাক হয়ে গেল, তবে তিথি এক ফোঁটাও অবাক হয়নি, কারণ ও জানতো যে আমি আসবো না। তারপরেও বিয়ে সাজে আমার জন্য বসেছিল মিথ্যা আত্মবিশ্বাস নিয়ে। আমি আসবো বলে ভাবা যায় কতটা ভালোবাসি মেয়েটা আমাকে। আমার ফ্যামিলির মুখে সবাই যখন শুনলো যে আমি আসবো না, তখন তিথি শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে রুমে চলে যাচ্ছিল। এমন সময় আমি বাইকের পিক আপ দিতে দিতে অনেক শব্দ করে বিয়ে বাড়িতে ঢুকলাম। তিথি আমাকে জামাইয়ের সাথে দেখে এতটাই খুশি হয়েছিল যে আমি আজ পর্যন্ত কারোর এমন খুশি দেখিনি। তিথি দৌড়ে আমার কাছে এসে সবার সামনেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম তুই আসবি। তিথিকে চুপচাপ বিয়ে করে ফেললাম। বিয়ের পর তিথিকে এক্সট্রা কোনো ভালোবাসা দেয়নি, শুধুমাত্র বইয়ের অধিকারটাই পেয়েছে। তবে তিথি আমাকে প্রচণ্ড ভালোবাসতো। আমার মাথা গরম থাকলে অযথা তিথিকে বকাঝকা করতাম, তবু তিথি আমার মুখের উপর একটি কথাও বলতো না। আমার সব অত্যাচার মুখ বুজে সহ্য করতো।
বিয়ের কিছুদিন পর হঠাৎ একদিন নীলার সাথে দেখা হতে দেরি হয়েছে, তবে নীলা আমাকে মারতে দেরি করেনি। আমার গালে 2টা থাপ্পড় মেরে কেঁদেই দিল, নিজেই কেঁদে দিল। প্লিজ বোঝার চেষ্টা করো, তিথি আমাদের ফ্যামিলির, আর আমার জন্য 2টি ফ্যামিলির সম্পর্ক নষ্ট হয়ে যেত যদি ওই দিন তোমাকে নিয়ে পালিয়ে যেতাম। তাহলে কেন এত বড় বড় কথা বলেছো তখন? কেন আমাকে মিথ্যা আশা দিয়েছ? তুমি জানো আমি বিষ পান করে হসপিটালে ভর্তি ছিলাম, আর তুমি এদিকে বিয়ের মজা নিচ্ছিলে। যাই হোক, ভালো থেকো। এইটুকু বলেই নীলা উপরে দৌড়ে চলে গেল। একবারের জন্য পিছনে ফিরে তাকায়নি। না তাকানোটাই স্বাভাবিক। নীলা হয়তো আমাকে বেঈমান, স্বার্থপর ভাবছে, তবে নীলা যদি আমার জায়গায় থাকতো তাহলে বুঝতো কতটা চাপের মধ্যে ছিলাম আমি। যাই হোক, এখন তো আর কিছুই করারও নেই। জানিও এখন আমার সাথে আর যোগাযোগ করে না। এভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ আমার অনেক জ্বর হয়। সেদিন তিথি সারা রাত না ঘুমিয়ে আমার যত্ন নিয়েছে। তিথি ভাবতেছিল আমি হয়তো ঘুমিয়ে পড়েছি, তাই মাঝে মাঝে আমার ঠোঁটে আলতো করে কিস করতো। মাঝে মাঝে ভাবতাম মেয়েটা অনেক ভালো, আমাকে কতই না ভালোবাসে, আবার আমার সব কথা মুখ বুঝে সহ্য করে। তিথির জায়গায় অন্য কোনো মেয়ে হলে বিয়ের পরের দিনই আমাকে ছেড়ে চলেই যেত। এভাবে আরও কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে একদিন তিথি মাথা ঘুরে পড়ে যায়। হসপিটালে নিয়ে গিয়ে জানতে পারলাম তিথি মা হতে চলেছে, আর আমি বাবা হব। কি এক দারুণ অনুভূতি! হসপিটালের বেডে শুয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তিথির কাছে গেলাম। সব কিছু মিলে তুমি খুশি তো? খুব খুশি। ভালো। আচ্ছা, আমি বাসায় যেতে পারবো এখন? একটু পরেই নিয়ে যাব। আর শুন, তুই কিন্তু বাসায় গিয়ে একটি কাজেও হাত দিতে পারবি না, সব কাজ আমিই করব, ওকে? আরে না, পাগল নাকি? তুমি করবে কেন? তুমি তো হাত ধুয়ে খেতে বসো না, আমাকে তোমার হাত ধুয়ে দিতে হয়। আর তুমি করবে কাজ, আমি আস্তে আস্তে করে নিব, সমস্যা নেই। ভয় পাস না তুই আমাকে? বললাম না কোনো কাজে হাত দিতে পারবি না, মনে থাকবে? আমাকে একটু জড়িয়ে ধরবে? লাস্ট কবে জড়িয়ে ধরেছিলে মনে নেই, আজ একটু জড়িয়ে ধরবে প্লিজ। এভাবে বলছো কেন? ওকে, কাছে আসো। তারপর হালকা করে জড়িয়ে ধরলাম, কারণ বাবু ব্যথা পেতে পারে এই ভেবে। তিথিকে বাসায় নিয়ে আসলাম। বাসায় আসার পর আমি আমার সকল ধরনের কাজকর্ম ছেড়ে দিয়ে সবসময় তিথির পাশেই বসে থাকতাম। তিথি ঘুমালে আমি মেঝেতে বসে তিথির চুলগুলো ঠিক করে দিতাম, গ্লাসে সবসময় পানি রেখে দিতাম। কখন থেকে উঠে পানি খুঁজবে এই ভেবে। জীবনে কখনো নিজের কাপড় ধুয়ে দেখিনি, এখন আমি তিথির কাপড়গুলো ধুয়ে দেই। আমার কাপড় ধোয়া দেখে তিথি প্রায় সবসময় হেসে বলতো, খুব সুন্দর হচ্ছে, একদম মেয়েদের মতো করেই কাপড় ধুতে পারে, দেখা যায়। বাসার বাজার করতে বাইরে গেলাম, এমন সময় তিথি ফোন দিল। কি হয়েছে, কোনো সমস্যা? বাসায় আসবো? কোনো সমস্যা নেই, তবে আসার সময় আমার জন্য অনেকগুলো তেঁতুলের চাটনি নিয়ে আসবে। কতগুলো? অনেকগুলো। ওকে, নিয়ে আসবো, তবে আমি আসার আগ পর্যন্ত বিছানা থেকে উঠবে না, ওকে? কিছুক্ষণ পর আম্মু ফোন দিল। আমি তখন তিথির জন্য চাটনি কিনতেছিলাম। হ্যালো, কই তুই? তিথির ব্যথা উঠেছে, হয়তো ডেলিভারির সময় হয়ে আসছে, তুই তাড়াতাড়ি বাসায় আয়, তিথিকে হসপিটালে নিয়ে যেতে হবে। এই কথা শোনা মাত্রই দৌড়ে বাসায় এসে দেখি তিথি ব্যথায় কান্না করছে। তিথির অবস্থা দেখে আমি নিজেই ভেঙে পড়লাম। এখন ভেঙে পড়লে চলবে না, তিথিকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। তিথিকে হসপিটালে নিয়ে গেলাম। যখন তিথিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছিল তখন তিথি আমার হাত ছাড়ছিল না। তিথি তখন বলল, আমাকে কথা দাও, আমার কিছু হয়ে গেলে তুমি ভেঙে পড়বে না, আগের মতোই হাসি খুশি থাকবা। আমার কিছু হলে নীলাকে জীবনসঙ্গী করে নিও। শুনেছি নীলা তোমার জন্য এখনো বিয়ে করেনি। মেয়েটা তোমাকে হয়তো অনেকটা ভালোবাসে। আমার কথা মনে পড়লে আকাশের দিকে তাকিয়ে থাকবা, আমিও তোমাকে আকাশের থেকে দেখব। সত্যি বলতে তোমাকে আমি অনেক ভালোবাসি, জানি না বুঝেছো কি না, তবে
আমি না থাকলেও নিজের যত্ন নিবে কিন্তু। তিথির মুখে এসব কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না। আরে কিছু হবে না তোমার, আমি আছি তো। তিথি আমার গালে কিস করতে থাকে। এরপর তিথিকে রুমে নিয়ে গেল। আমি রুমের বাইরে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর বাচ্চার কান্নার শব্দ পেলাম। ডাক্তারের যেটা বললো সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আপনার মেয়ে হয়েছে, তবে মাকে আমরা বাঁচাতে পারিনি, সরি। এটা শোনা মাত্রই ডাক্তারের কলারটা ধরে অনেকটা উঁচু করে ফেলে দিলাম। ভিতরে গিয়ে দেখি তিথিকে সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। মুখের উপরে থেকে কাপড়টা সরাতে দেখি তিথি শান্তিতে ঘুমাচ্ছে। আমার চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে তিথির মুখের উপর পড়ছে। অসহায়ের মতো তিথির লাশের পাশে বসে রইলাম। আমার মেয়েটা একদম মায়ের মতোই হয়েছে, তাই নাম রেখেছি তিশা। তিথির মৃত্যুর কিছুদিন পর বাসা থেকে আমাকে জোর করে নীলার সাথে বিয়ে পড়িয়ে দিল। আমার মেয়ে তিশার দেখাশোনা করার জন্য। তিথি চলে যাওয়ার পর নীলার সাথে বা অন্য কারোর সাথে বেশি কথা বলতাম না। আর যার সাথে সারাক্ষণ ভকভক করতাম সে তো আর নেই। দেখতে দেখতে 5টি বছর চলে যায়। আজ আমার মেয়ে তিশার জন্মদিন। তিথি বেঁচে থাকলে আজকের দিনে মেয়েকে নিয়ে কতই না মজা করত। সন্ধ্যার দিকে তিশাকে নিয়ে ছাদে গেলাম। তিশাকে বললাম আকাশের দিকে তাকাতে। কেন আব্বু? আকাশে ওই দূরে যে তারা দেখতে পাচ্ছ, ওটার মধ্যে তোমার আম্মু থাকে। আমি তো নিচে। তিশা হয়তো নীলার কথা বলছে, কারণ নীলা কখনো বুঝতে দেয়নি তিথির অভাবটা। নিজের মেয়ে ভেবেই আগলে রেখেছে তিশাকে। তবে এখনও তিথির স্মৃতিগুলোকে আমাকে তাড়া করে বেড়ায়। আজ তিথির ওই কথাটা খুব মনে পড়ছে। আমার জন্য অনেকগুলো তেঁতুলের চাটনি নিয়ে আসবে। তিশাকে নিচে পাঠিয়ে দিয়ে সিগারেট জ্বালিয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছি। আর তিথির স্মৃতিগুলো একে একে মনে পড়ছিল। এমন সময় নীলা পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে বলল, প্লিজ ফারহান, কান্না কইরো না। তিথি উপর থেকে সব দেখছে, তিথি কিন্তু রাগ করবে। তখন আলতো করে চোখের পানিগুলো মুছে ফেললাম। আর এভাবেই তিথির চিঠিগুলোকে সাথে রেখে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। গল্পের ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন। আর গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, পুরো গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।